হতেই পারে আপনি সারা বছর এমন কিছু ভাবেন, এমন কোনো বিষয় নিয়ে চর্চা করেন যেটা হয়তো আপনাকে গাইড করার কেউ নেই। আপনি নিজে নিজেই সেটার জ্ঞান বাড়ানোর চেষ্টা করেন। তার জন্য কোনো অসুবিধে নেই, রয়েছে 100.1 FM গোল্ড আপনার সঙ্গে। এবং অবশ্যই আজ স্টুডিওতে এমন একজন বিশেষজ্ঞকে পেয়েছি যিনি আপনার আরেকটি শখের গড়ায় জল দিতে পারবে। শখের গোড়ায় জল দিতে হাজির হয়েছেন কে জানাবে আমার সঙ্গে আজকে স্টুডিওতে যিনি আছেন তিনি। আমি মনীষা, আর আমার সঙ্গে রয়েছে বিশ্বজিৎ। দেখুন, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, কিন্তু রোদ্দুর হতে পারেনি। ঠিক সেই কারণে আমিও ফটোগ্রাফার হতে চেয়েছিলাম, কিন্তু ফটোগ্রাফার হতে পারিনি। আপনারা যারা অমলকান্তির মতো রোদ্দুর না হয়ে ফটোগ্রাফার হতে চেয়েছিলেন, তাদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল কি করে ফটোগ্রাফি শেখা যায়, ফটোগ্রাফার কি হওয়া যায়। সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমাদের সঙ্গে রয়েছেন অর্ঘ্যগিরি, প্রখ্যাত ফটোগ্রাফার, আলোকচিত্রী। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার। আমরা আজকের অনুষ্ঠানে বিশ্বজিৎ আর মনীষা থাকবো, শুধু তাই নয়, আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন তারা সবাই থাকবেন এবং আমাদের সঙ্গে প্রশ্ন করবেন। সরাসরি চলে আসুন আমাদের কাছে 22488085 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903059992 এই নাম্বারে। আমাদের দুটো ফেসবুক পেজ লাইভ হচ্ছে, যেখান থেকে FM গোল্ড 100.1 FM গোল্ডে ফেসবুক লাইভে আপনি দেখতে পাবেন, এবং এর সঙ্গে সঙ্গে আকাশবাণী কলকাতা ফেসবুক পেজে আপনি লাইভ দেখতে পাবেন। আপনাদের জন্যে এই অনুষ্ঠান, অর্থাৎ অনুষ্ঠান শুধু শুনবেন না, অনুষ্ঠান দেখবেন। আমরা যখন কথা বলছি এর মধ্যেই কিন্তু আমাদের অনেক লিসনার ফোন করেছেন আমাদের 22488085-এ। আমরা সেই ফোন নেব, তবে তার আগে শুরুতেই বলবো, এই যে ফটোগ্রাফি, এটার জন্যে কি প্রস্তুতি নিতে হয়? আমি যদি ফটোগ্রাফি শিখতে চাই, আমার কোন যোগ্যতার দরকার? ফার্স্ট অফ অল, ফটোগ্রাফি শেখার আগে নিজের দেখার চাউনিটাকে আগে দেখতে হবে। মানে আমাদের চোখগুলো হচ্ছে একটা লেন্স। আমরা যেটা দেখছি ওটাকে ক্যাপচার করার আমরা চেষ্টা করি। মানে আমার একটা ফুলকে দেখে খুব ভালো লেগেছে, প্রত্যেকটা চোখে যেরকম আমরা ব্লিঙ্ক করছি একটা করে শাটার পড়ছে, সেরকম তোমার যদি ফুলটাকে যদি পছন্দ হয়, সেই ফুলটাকে কিভাবে তুমি ক্যাপচার করবে সেটা তোমার চাউনির উপরেই নির্ভর করছে। এবার সেটা করতে গেলে আগে একটা ক্যামেরা, সেটা আপনার মোবাইল হোক, ক্যামেরা হোক, সেখানে আমরা নিজের সৌন্দর্যটা যে দিক থেকে ফ্রেমটা ভালো লাগে আমরা সেটা করি। এবার সেই ধারণাগুলোকেই আমরা একটা নাম দিয়েছি। আমরা যদি একটা কোণে ধরি তখন একটা গোল্ডেন রেশিও বলি, মাঝখানে যদি ওই ফুলটাকে রাখি তখন আমরা ওটাকে মিড পয়েন্ট বলি। তো এরকমভাবে আমরা আস্তে 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 করে ওটাকে আমরা ফটোগ্রাফি বলুন বা আলোকচিত্র বলে আমরা করেছি। কঠিন বিষয়গুলো শুনবো, তার আগে সহজ প্রশ্ন নিয়ে আমাদের সঙ্গে লিস্টার রয়েছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো। হ্যালো। নমস্কার, আমি কুণাল চ্যাটার্জি বলছি হাওড়া কোনা থেকে। হুম। তো বিশ্বজিৎ দা, মনীষা দি, দুজনকেই অনেক অনেক প্রণাম। আর আমার প্রশ্ন হচ্ছে যে দৃষ্টিহীন মানুষ যদি ফটোগ্রাফি করতে পারে, যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে সেটা কিভাবে সম্ভব? আচ্ছা, আমার বেশ। সেই প্রশ্নটা হচ্ছে দৃষ্টিহীন মানুষরা কি ফটোগ্রাফি করতে পারেন? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে সেটা কিভাবে সম্ভব? দেখুন, সারা পৃথিবীতে ব্রেইল যেভাবে উন্নত হচ্ছে, ব্রেইলের সাহায্যে ফটোগ্রাফি চর্চা কিন্তু বিদেশে শুরু হয়েছে। আমাদের দেশেও ব্রেলের মাধ্যমে ফটোগ্রাফি এবং উন্নত মানের ক্যামেরা, বিদেশি ক্যামেরা আসছে, তাতে কিন্তু ফটোগ্রাফি চর্চা করা যায়। সুনির্দিষ্টভাবে আপনি একটু লক্ষ্য রাখুন, তাহলে নির্দিষ্ট কোন কোন প্রতিষ্ঠানে সেটা শেখা যায় সেটা জানতে পারবেন, এবং আমাদের অনুষ্ঠানের মধ্যেও আপনাকে জানানো হবে। বেশ, চলে যাই পরের যে প্রশ্নটা। বিভিন্ন মানুষকে ফটোগ্রাফি সম্পর্কে একটা আগ্রহ তৈরি করে দেয় এই যে আমার হাতে একটি মোবাইল আছে, আমি কিছুটা ছবি তুলতে শিখেছি, বা আমি কিছুটা ছবি তুলতে পারি, বা আমি বিভিন্ন ইউটিউব দেখে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে একটা ছবি তোলার আইডিয়া তৈরি করেছি। এই যে সকলেই সোকল্ড একটা ক্যামেরাম্যান মনে করেন নিজেকে, একটা হাতে মোবাইল থাকলেই, কেরিয়ারের ক্ষেত্রে যখন আমি প্রফেশনাল ফটোগ্রাফার হতে চাইছি, তখন এটার সাথে আসল কনসেপ্ট কতটা ফারাক হয়? দেখো, ওটা করতে গেলে অনেকটা বড় ফারাক থাকে, বিকজ অফ প্রত্যেকটা ফটো ফ্রেম বা প্রত্যেকটা যেটা ফোনে আমরা তোলার চেষ্টা করি, অনেক সময় দেখা যায় যে হয়তো মুখটা একটু বড় লেগে যায়, শরীরটা ছোট লাগছে, বা শরীরটা বড় লেগে যায়, কিন্তু তার চাউনির দিক থেকে ওটাকে দেখতে ভালো লাগে।
তো অনেকে কি ভাবে বা অনেকে কি বোঝে আমি জানি না, বাট আমার দিক থেকে মনে হয় যে এটার জন্য একটু হলেও পড়াশোনা দরকার। যখন আমার নাম অর্ঘ্য, আমি অর্ঘ্য যখন লিখতে শিখেছি, আমাকে প্রথমে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই পড়তে হয়েছে। তার আগে কিন্তু আমি দাগ টানা শিখেছি। হুম। ওই দাগ টানার জায়গাটাতে আমাদের ওই ফোনটা আছে। আমাকে যখন একটা প্রপার কেরিয়ার যদি বানাতে হয়, আমাকে ওই সেই অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই আমাকে শিখতে হবে। এই যে শেখার জায়গাটা আপনি বারবার বলছেন, মানুষ কোথায় শিখবে? কতগুলো ইনস্টিটিউট আছে বা সরকারি বেসরকারি কি কি সুযোগ আছে শেখার? ডিগ্রি করবে না ডিপ্লোমা করবে? তার আগে আমরা আরো একবার একজন লিসনারের কাছে যাব, তারপর এই প্রশ্ন নেব যে কোথায় শিখবে আর কি শিখবে। হ্যালো, নমস্কার, নমস্কার। বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। আচ্ছা, বর্তমানে যে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি, ফটোগ্রাফি শেখার ক্ষেত্রে বা ফটোগ্রাফি ক্ষেত্রে এই কৃত্রিম বুদ্ধিমত্তার কি কি পরিবর্তন আনতে পারে, এটা যদি একটু বলেন তো ভালো হয়। আর দ্বিতীয়ত, যে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন নাগরিক যারা, তারা ফটোগ্রাফিটাকে পেশা হিসেবে কতটা নিতে পারেন? নমস্কার। নমস্কার, খুব সুন্দর প্রশ্ন। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ রয়েছেন, উত্তর দেবেন। কিন্তু প্রাথমিকভাবে মনে হয় কৃত্রিম বুদ্ধিমত্তা যে প্রযুক্তি, সেখানে আপনি একটা ছবি দেওয়ার পরে সেই ছবিটার অনুকরণে আবার ছবি রিপ্রোডিউস করা যায়, অর্থাৎ একটা মৌলিক ছবি দেখে সেটাকে রিপ্রোডিউস করা যায়। সেক্ষেত্রে নান্দনিকভাবে ছবির সঙ্গে যে নান্দনিকতা যুক্ত আছে, সেই নান্দনিকতা প্রযুক্তিকে যা শিখিয়ে দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে, ও সেটাই দেখায়। অথবা আমাদের যে কোনো ছবিকে তুলে আমরা যদি বলি আমার একটা অন্য ছবি দিয়ে যে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বা এআই দিয়ে এমন একটা জায়গায় তৈরি করে দিন। ধরুন আমরা এখানে বসে আছি স্টুডিওতে, আমাদের একটা ছবি রয়েছে, আপনার ছবি এবং আপনার দুই বন্ধুর ছবি দিয়ে আমি এআইকে বললাম যে এই স্টুডিওতে তিনজন বসে আছে, তার ছবি করে দিন। এআই কিন্তু আমাদের সরিয়ে দিয়ে আপনাদের পাঠিয়ে দেবে, কিন্তু সেই ছবির নান্দনিকতা সবসময় সঠিক হবে না। আপনার কাছে বলছে এআই কিভাবে এই ফটোগ্রাফিতে ব্যবহৃত। এআই ব্যবহৃত হয় এখন আমাদের নতুন টেকনোলজি এআই চলে এসছে অনেক জায়গায়, যেখানে ভিড়ভাট্টার মাঝখানে যখন আমরা মানে আমাদের যেখানে আমরা সব থেকে হেল্পফুল হই, যেটা হচ্ছে ফোকাস করতে। ফোকাস করতে, যে ভিড়ভাট্টার মাঝখানে ধরুন আপনার একটা ফটো তোলা হয়েছে, পেছনে প্রচুর লোক, তার পেছনে ধরুন ভিক্টোরিয়া আছে, আপনি চাইছেন আপনার উপরে ফোকাস করতে, বাদবাকি লোকদের সরাতে, তখন ওটা এআই ইউজফুল। হুম। আর এটা অপব্যবহার কিরকম করে হয়, যেরকম এখন আমি রিসেন্টলি দেখলাম, যেরকম কেউ কোনো সুপারস্টারকে নিজের পাশে দাঁড় করিয়ে ফটো এআই করছে, হুম। বা উনি ওই জায়গাতে যাননি, লন্ডনে যাননি, লন্ডনটাকে উনি ওখানে গিয়ে এআই করে ওটাকে রিপ্লেসমেন্ট করছে। তো এই জায়গাটা অপব্যবহার হচ্ছে। আর এআই সাহায্যে অনেক কিছু মানে ডেভেলপমেন্ট যেরকম হচ্ছে, যেরকম আপনি একটা আপনার ভাবনাটাকে আপনি ওখানে ক্রিয়েট করতে পারেন, যার জন্য এআই অ্যাকচুয়ালি মানে বেরিয়েছে, মানে ওটা হয়েছেই যেটার জন্য আপনার ভাবনাটাকে আপনি এআইয়ের সাহায্যে একটা মনোভাবটাকে পূরণ করলেন, ওই হিসেবে আপনি একটা কাজ করলেন। সেটা ফটোগ্রাফি হতে পারে, সিনেমার কোনো সিকোয়েন্স হতে পারে, বা আপনার কোনো গল্পের বইয়ের কিছু পার্ট হতে পারে, সেই জায়গায় আমরা এআইটা ইউজ করি। একটা প্রশ্ন ছেড়ে গিয়েছিলাম যে যদি কেউ ফটোগ্রাফি শিখতে চায়, কোথায় শিখবে? ডিগ্রি করবে না ডিপ্লোমা করবে? ডিগ্রি করতে গেলে একটা লার্জ অ্যামাউন্ট অফ খরচা আছে, আর ডিপ্লোমা করতে গেলে আপনি ছোট ছোট করে করতে হবে, সেই পার্ট করতে হবে। যেরকম আপনি যদি ফটোগ্রাফি নিয়ে করতে চান, এখন প্রচুর ইনস্টিটিউট খুলে গেছে, সরকারিও আছে, যাদবপুর ইউনিভার্সিটিতেও এখন খুলে গেছে, যেখানে সব থেকে কমে হয়তো রামকৃষ্ণ মিশনে হচ্ছে, তো বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনে হচ্ছে, তারপর আমাদের জজ টেলিগ্রাফে আছে, টেকনোতে আছে। এখন মানে এখন ফোনে গুগল করলেই পাশাপাশি, এখন আগে আমাদের এখানে 3 থেকে 4টে ইনস্টিটিউট ছিল, এখন প্রত্যেকটা জায়গায় ইনস্টিটিউট, সরকারি জায়গাও এখন অনেক জায়গায় যেখানে ফটোগ্রাফির শেখানোর ইনস্টিটিউট খুলে গেছে আর কি। যদি আপনি করেন তাহলে ডিপ্লোমাটা করাটা সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের কাজ। এই ডিপ্লোমা করতে গেলে বা ডিগ্রি করতে গেলে ঠিক কি যোগ্যতার দরকার হয়, সে আলোচনায় আমরা আসবো। তবে তার আগে একজন লিসনার রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি যাব তার কাছে। হ্যালো, কে আছেন? নমস্কার বিশ্বজিৎ দা। বলুন।
আমি শঙ্কর বাগ বলছি, মশাট হুগলি থেকে। স্যারকে নমস্কার। দেরি হয়ে আমার গেছে প্রশ্ন আজ। হচ্ছে, হ্যাঁ আজকে ধন্যবাদ উড়িষ্যা থেকে চিনতে পারার জন্য। হুম। আমার প্রশ্ন হচ্ছে, দুটো প্রশ্ন আছে। ধরুন আমার কাছে হয়তো স্মার্টফোন নেই, আমার কাছে হয়তো পুরোনো দিনের যে ক্যামেরাগুলো আগে ছিল, হয়তো আমি সেই ক্যামেরা আছে, আমি হয়তো কোনো বেড়াতে গেছি, সেইখানে কত পাহাড় পর্বতের ছবি তোলার খুব একটা ইচ্ছা, ওই ক্যামেরাটা আমি নিয়ে গেছি, হয়তো পাহাড় পর্বতের ছবি তুললাম, যে মানুষটাকে কোনো একটা ভাবে ওই জায়গার মধ্যে বসাবো যাতে কেউ দেখে বলতে পারে ছবিটা খুব ভালো হচ্ছে। তাতে করার জন্য কি করতে হবে আর তাকে কোন কোন দিকগুলো তাকে দেখতে হবে সেগুলো একটু বললে খুব ভালো। আর আরেকবার প্রশ্নটা, মানে আপনি পাহাড়ের ছবি তুলবেন, তার মাঝখানে মানুষকে বসাবেন পরে, না কি ছবির সময়? ছবির সময় হলেও ভালো হতো, খুব ভালো হয়। মানে প্রশ্নটা হচ্ছে, আমি প্রশ্নটা বুঝতে পেরেছি কি বলতে চেয়েছেন। প্রশ্নটা খুব দুরূহ নয়। প্রশ্নটা হচ্ছে যে আমি মোবাইলে ছবি তুলছি, পাহাড়ের ছবি তুলেছি, পরে একটি মানুষকে বসাবো, 1। 2, আগেই মানুষটিকে বসিয়ে পাহাড়ের ছবিটা তুলছি, এতে কিভাবে ছবিটা তুললে সুন্দর হয়, কোন অ্যাঙ্গেল থেকে তুললে, কিভাবে তুললে, আর পরে এডিটিং এর ক্ষেত্রটাও কি কি মাথায় রেখে করলে ভালো হয়। সহজ প্রশ্ন করা, আরো সহজ করে দিই। আমি একটু সহজ করে দেবো। হ্যাঁ, করে দাও। ছবির ফ্রেমিং সম্পর্কে হ্যাঁ। বলছে। আচ্ছা। পাহাড়ের ছবি, সঙ্গে একজন মানুষ, ফ্রেম কি হবে? এবং পরের প্রশ্নটা আরেকটু সহজ, এডিটের ক্ষেত্রে কি কি খেয়াল রাখবো। আমি যদি রুল অনুযায়ী বলি 1/3 আমরা ধরবো, বুঝবে না, সহজ করে। সহজ করে। একটা বড় পাহাড় আছে, পাহাড়ের তো নিচে তুমি দাঁড়াবে না, পাহাড় থেকে অনেকটা দূরে দাঁড়াবে। তো পাহাড়ের যে জায়গাটা চূড়া থাকে তার ঠিক যে দিকটা নিচু আছে, সেই জায়গাটায় মানুষটাকে দাঁড় করালে তাহলে ফ্রেমটা দেখতে সুন্দর লাগবে। আর এডিটিংয়ের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ছবিটা সোজা আছে কিনা, এক। দ্বিতীয়ত ছবিতে ফোকাসটা ঠিক আছে কিনা। আর একটু আমি বলি যে আপনি ফটোশপটা ভালো জানতে হবে, যদি পরে কোনো ছবি ওখানে হ্যাঁ। বসাতে চান সেটা জানা জরুরি। এবং ফটোশপের বিভিন্ন ভার্সান আছে, এই সময়ের ভার্সানই আপনাকে যে জানতে হবে এমন নয়, পুরনো ভার্সানেও আপনি এটা করতে পারেন। আর যেটা বললেন আমাদের অর্ঘ্য, সেটার সঙ্গে একটা জিনিস আপনি যেটা জানতে চাইছেন, আমি অর্ঘ্যর কাছে আরেকবার জানতে চাইবো যে মাঝখানে কোনো অবজেক্ট, কোনো ব্যক্তি থাকবে পাহাড়ের, না তাকে বাদিকে রাখবো পাহাড়টা ডান দিকে থাকবে, না তাকে ডান দিকে রাখবো পাহাড়টা বাদিকে থাকবে? ডান দিকে মানুষটাকে রাখা উচিত, আমি যেটা মনে করি। 1/3 যদি মানে থাকে ছবির ডান দিকে না পাহাড়ের ডান দিকে? ছবির ডান দিকে। বেশ, মানে পাহাড়ের বাঁ দিকে রাখবো। হ্যাঁ। আর একটা প্রশ্ন আমি এর সঙ্গেই করে নিই যে অনেক সময় দেখা যায় যে আমি বাদিকে তাকিয়ে আছি, হুম। তাহলে আমি স্পেস হুম। বাদিক রাখবো না ডান দিক রাখবো, নাকি মাঝখানে থাকবো, বা আমার বাদিকেও স্পেস থাকবে ডান দিকেও স্পেস? আমি যদি বাঁ দিকে তাকিয়ে থাকি তাহলে বাঁ দিকে স্পেসটা থাকবে, কেন আমার চাউনিটা হচ্ছে বাঁ দিকে। তো আমার চোখের চাউনি থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা যদি আমার ফ্রেমটা থাকে তাহলে দেখতে খুব সুন্দর হয়। বেশ, অল্প এবার আগের প্রশ্নে যাই। মনীষা যে প্রশ্ন করেছিল যে আমরা যে ডিপ্লোমার কথা বললেন, হুম। যে ডিপ্লোমা শিখতে গেলে, মানে ডিপ্লোমা কোর্স করতে গেলে বা ডিগ্রি কোর্স ফটোগ্রাফি শিখতে গেলে হ্যাঁ। কোনো শিক্ষাগত যোগ্যতা আলাদা করে দরকার হয়? না, তেমন শিক্ষাগত যোগ্যতা লাগে হচ্ছে, আমি যদি কাউকে কিছু বোঝাতে চাই, সেই ন্যূনতম শিক্ষা থাকলেই আমি ফটোগ্রাফি শিখতে পারবো। না সেক্ষেত্রে তো ক্লাস 5 এর বাচ্চাও শিখতে পারবে। আমরা বলছি কোনো বেসিক ডিগ্রি লাগে, মানে মাধ্যমিক পাশ হতে হয় বা উচ্চ মাধ্যমিক পাশ হতে হয় বা গ্রাজুয়েশন করতে হয়, এরকম কোনো বেসিক ডিগ্রি অর্জনের পর সে হ্যাঁ, শিখতে পারে। ডিপ্লোমা করতে গেলে মিনিমাম ক্লাস 12 করতেই হুম, হবে। হুম। তারপরে যদি কেউ আরেকটু পড়তে চায় গ্র্যাজুয়েশন করার পরে ডিপ্লোমা করতে পারে। বেশ, অর্ক একটা ক্ষেত্রে দেখা যায়, আমরা অনেককে জিজ্ঞেস করি, বিশেষ করে সেলিব্রিটিদের ক্ষেত্রে যখন ছবি তোলা হয়, যে তারাও জানেন যে আমার এই ডান দিকের প্রোফাইলটা ভালো, হুম। কেউ বলেন আমার বাঁ বাঁ দিকের দিকের প্রোফাইলটা প্রোফাইলটা ভালো। সাধারণ মানুষ তার কোন দিকের প্রোফাইলটা ভালো এটা বুঝবেন কিভাবে, আর প্রোফাইল বলতে তুমি তাদের বোঝাবে কি? দেখো, প্রোফাইল অনেকে বলে আমার বাঁ দিকটা ভালো, অনেকে বলে ডান দিকটা ভালো। এটা আমি একটা বলবো, আমি যে ফটোটা তুলছি সেটা ওয়ান টাইপ অফ মিরর। হুম। আমি আমার আয়নাতে আমার প্রতিবিম্বটাকে দেখছি, সেটাই আমার ফটোগ্রাফি। সেখানে আমাদের মানে প্রাইমারিক্যাল হচ্ছে আমার আয়না। তো ওই আয়নাতে আমি যখন কিছু সাজগোজ করি বা আমার মুখটা আমি যখন আয়নাতে দেখি, আমি তখন বুঝতে পারি যে আমার এই দিকটা ভালো লাগছে। অনেকে ওটাকে অনেক সেলিব্রিটিরাই বলে যে অনেকে ওনারা এই দিক থেকে দেখলে রোগা লাগে, বাঁ দিক থেকে দেখলে রোগা লাগে, ডান দিক থেকে রাখলে একটু বেশি লাগে। ওটা ওদের চাউনির দিক থেকে আর কি। এবার
অনেকের আবার উনার বাম দিকটা ফটোগ্রাফারের ভালো লাগছে না, উনার ডান দিকটা কিন্তু ফটোগ্রাফারের ভালো লাগছে। এই প্রোফাইল ভালো হওয়াটা ছবি তোলার ক্ষেত্রে কতটা জরুরি? প্রোফাইল, না, প্রোফাইলের উপর কোনো নির্ভর করে না, তোমার ক্রিয়েটিভের ওপর, তোমার সাবজেক্টের দাঁড়ানো পোস্টারের ওপর, ওটা অনেকটাই নির্ভর করে। আমরা আবার সরাসরি যাব 22488085 কে আছেন। হ্যালো হ্যালো, কে হ্যাঁ বলছেন? বলুন, কে বলছেন? হ্যালো? না, না, সম্ভবত ছিলেন বা কোনোভাবে কানেক্ট করা যাচ্ছে না। আমি ওই জায়গাটাতে আসি যখন শেখার কথা হচ্ছিল, যে আপনি বলছিলেন 10+2 এই যোগ্যতা হলেই সে শিখতে পারে। আমি জানতে চাইছিলাম যে তার যেহেতু ফটোগ্রাফির সঙ্গে আলোর রিফ্লেকশন অর্থাৎ বিচ্ছুরণ, প্রতিফলন, এগুলোর একটা সম্পর্ক আছে। ফটোগ্রাফি তো আলোর উপরে নির্ভর হুম। করে। তা সেক্ষেত্রে কি যারা ফিজিক্স নিয়ে পড়ে বা সায়েন্স নিয়ে পড়ে তাদের কি সুবিধা ফটোগ্রাফি চর্চা? বলতে গেলে হ্যাঁ, সুবিধা আছে, অনেকটা সুবিধা আছে। কেন? আমাদের ফ্রেমের উপর একটা হচ্ছে, প্রথম যেটা হচ্ছে রেশিও, সেটা প্রথম আমাদের রেশিও, তারপরে আসছে শাটার স্পিড, যেগুলো পুরোপুরি ফিজিক্সের উপরেই নির্ভর করে। মানে আমার ফিজিক্সের শাটার স্পিড না আমি যদি কম রাখি, তখন আমরা একটা জলের ঝর্ণা বলতে পারেন, বৃষ্টি বলতে পারেন, ওগুলো আমরা পরিষ্কারভাবে, মানে একটা সিনেম্যাটিক ওয়েতে আমরা একটা ফটো পেতে পারি। ওটা যদি আমি শাটার স্পিডটা বাড়িয়ে রাখি, তখন একটা চলমান ব্রাশকে আমরা থমকে দাঁড় করিয়ে আমরা একটা ফটো তুলতে পারি। তো অনেকটা ফিজিক্সটা যদি থাকে, খুব ইজিলি আপনি করতে পারবেন আর কি, ফিজিক্স বা ম্যাথমেটিক্স। আমরা যে আলোচনা করছি তাতে একবার হচ্ছিল যে কি যোগ্যতা থাকলে, সেই সঙ্গে সঙ্গে আরো একটা প্রশ্ন, খরচ কত? এই ফটোগ্রাফি যদি কেরিয়ার করতে চাই কত খরচ হতে পারে? ও সেই প্রশ্নের উত্তর নেব, তার আগে আরো একজন আছেন সঙ্গে, সরাসরি যাই তার কাছে। হ্যালো হ্যালো? হ্যালো, হ্যালো? না, আহ, হ্যাঁ, খরচের ছিলেন প্রশ্নে তিনি। সরাসরি চলে যাব। খরচ, দেখুন, প্রথমে অ্যাকচুয়ালি প্রাইমারিক্যাল শিখতে গেলে একটা মোটামুটি একটা ক্যামেরা লাগবে, সেটা আমারও লেগেছিল। এবার আমাকে প্রথমে দামি কিনে যে আমি ফটোগ্রাফি শিখে যাব তার কোনো মানে নেই। আমি যদি একটা নমিনিয়াল একটা ডিএসএলআর যদি আমি কিনতে পারি, বা আমি যদি আমার সেই এফিসিয়েন্টটাও যদি না থাকে, আমি মোবাইলেও করতে পারি। যদি মোবাইলে আমার ক্যামেরায় দেখবেন প্রো বলে একটা থাকে, যেখানে শাটার স্পিড, আইএসও, হোয়াইট ব্যালেন্স আর অ্যাপারচারটা আপনি নিজের কন্ট্রোলে করতে পারেন। ওটা যদি আপনি প্রাইমারিক্যালি শিখে যদি আপনার সাবজেক্টটা বুঝতে পারেন, অ্যাট ফার্স্ট আপনাকে সাবজেক্টটা বুঝতে হবে আপনি কিসের উপর ইন্টারেস্টেড, ফ্যাশন, পোর্ট্রেট না ওয়াইল্ড লাইফ, আপনার যেটার উপরে ফোকাস আছে সেটার উপরে আপনাকে আগে দেখতে হবে যে আপনি কার উপরে আছেন। আপনি ফুলের ফটো তুলতে ভালোবাসছেন, না একটা মানুষের ফটো তুলতে পারছেন, না নেচারের। তো ওটা আপনার উপর নির্ভর করছে। তার উপর সেকেন্ডারি আপনাকে বুঝতে হবে শাটার স্পিডটা কী। অনেককে শুনেছি ক্যামেরা কিনে ফেলেছে, তারপর বলছে আমি শাটার স্পিড, আসপেক্ট রেশিও, এগুলোতে সবগুলোতে আলাদা আলাদা করে আমি জানতে চাইবো। তবে আচ্ছা, শুরুতেই যে জিনিসটা জানার একটা আগ্রহ রয়েছে, এই যে বলছেন যে ক্যামেরার ক্ষেত্রে, কিন্তু একটা ডিএসএলআর ক্যামেরা কিনতে গেলে যারা ছবি ফটোগ্রাফি চর্চা করবে তাকে তো একটা ক্যামেরা কিনতে হুম। হবে। সেই ডিএসএলআর ক্যামেরা কেনার সময় কোন কোন দিক তার মাথায় রাখতে হবে? কি ধরনের ক্যামেরা? কেউ বলে যে 18-55 লেন্স, কেউ বলে 200 লেন্স। এই লেন্সটা গুরুত্ব দেবে না বডিটা? কি ক্যামেরা, যখন ডিএসএলআর একটা ক্যামেরা কিনবে তখন কোন দিকটা তার মাথায় থাকা উচিত? একটা ফটোগ্রাফার যদি প্রথমে একদম প্রাইমারিক্যালি দেখতে গেলে, ফটোগ্রাফারের ক্যামেরা কিনতে গেলে ওকে প্রথম দেখতে হবে ও কোন সাবজেক্টের উপর। আমি ফার্স্টেই বলবো সাবজেক্টের উপর। কেন? ও যদি ফ্যাশন করতে যায়, ও নিশ্চয়ই 70-200 বা ওপরে বা 300 ওই লেন্স ওর লাগবে না, হার্ডলি 70-200 লাগবে। ও যদি ওয়াইল্ড লাইফ মানে হোয়াইট ফটোগ্রাফার করতে হয়, হোয়াইট যেটা একদম বলতে গেলে কি করে বলবো আমি, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি যদি করতে চায়, তখন ওর কিন্তু 70-200-তে কাজ চলবে না, ওকে কিনতে হবে 16 বা 20 mm। হুম। তারপর ক্যামেরার উপর নির্ভর করছে। ক্যামেরা দেখুন, আগে যদি ও যেই ফটোগ্রাফার প্রথমে ওনার সাবজেক্টটাকে, অ্যাট ফার্স্ট আমি এটাই বলবো যে সাবজেক্ট যদি আমার না ঠিক থাকে, আমি কিন্তু যে কোনো ক্যামেরা আমার কোনো কাজে লাগবে না।
আমি আর একটা কথা বলি, ধরুন শুরুতেই তো সবার হুম। মানে সুনির্দিষ্ট থাকে না না যে আমি হয় নেচার তুলবো বা অ্যানিমেলস তুলবো বা সি, অনেকে জানেনও হ্যাঁ না, এগুলো শিখতে কিন্তু গিয়ে হয়তো কিন্তু কমন একটা যে আমি ফটোগ্রাফি চর্চা মানে সব ধরনের ছবি তুলবো। আচ্ছা ধরো এমডি করার আগে তো এমবিবিএস করতে হয়, হ্যাঁ তাহলে কমন ফটো তোলার জন্য সে যখন ডিএসএলআর কিনবে কি গুলো দেখবে, মানে কি ধরনের ক্যামেরা কিনবে। কোম্পানির নাম তো আমরা বলতে পারবো না, তাহলে অনেকে বলেন যে এটাতে রেডিশ ছবি হ্যাঁ, আসে, এটাতে ইয়লিশ ছবি আসে, এগুলোতে যাচ্ছি না। সেটা আমরা শুনবো, তবে তার আগে একটা প্রশ্ন নিয়ে নিই। হ্যালো। হ্যালো, আমি রুনা বসু বরানগর থেকে বলছি। বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে এই ফটোগ্রাফি শিখতে গেলে আমার চোখটা কতটা আমার মানে ঠিকঠাক থাকতে হবে, এটাই হচ্ছে আমার প্রশ্ন, চোখের ব্যাপারটা। মানে চোখ কি ফিজিক্যালি চোখের কথা বলছেন না ক্রিয়েটিভ দিক থেকে চোখের কথা অবশ্যই। না বলছেন? ক্রিয়েটিভ না, ফিজিক্যালি বলছি। বেশ, শুনতে থাকুন। প্রথমে যে প্রশ্নটা বিশ্বজিৎদার ছিল সেই প্রশ্নটাতেই যাব, যে ঠিকঠাক ডিএসএলআর ক্যামেরা কিনতে গেলে কি কি দেখতে হবে। তার সঙ্গে একটা ছোট্ট প্রশ্ন জুড়ে দেব, যার ক্ষমতা নেই ডিএসএলআর কেনার প্রথম দিকেই, এটা ছোট ক্যামেরা কিনছে সে, সাধারণ ক্যামেরা, সেও কি কি খেয়াল রাখবে? ডিএসএলআর কিনতে গেলে ওকে প্রথম খেয়ালটা রাখতে হবে যে ওর কিট লেন্সটা, দেখুন না যখন এ লেন্স কিনতে যেতে হবে তখন তো একটা লার্জার দেন একটা খরচা আছে, তো আমাকে দেখতে হবে কিট লেন্সটা কি আছে যেটা দিয়ে আমার কাজ চলে যাবে। হুম। কাজ চলে যাবে ইন দ্য সেন্স যাতে যেখানে আমি সব রকম ফটো তুলতে পারবো, সব রকম আমি ওই ফটোর মধ্যে ড্রামা ক্রিয়েট করতে পারবো, সব রকম সাবজেক্ট যেন আমার ওই কিট লেন্সের মধ্যে যেন আমার আয়ত্তের মধ্যে যেন হয়ে যায়, ওটা আমাকে দেখতে হবে। বেশ। আর যখন একজন সাধারণ ছেলে বা মেয়ে একদম পকেট মানি জমিয়ে একটা ক্যামেরা কিনছে, ছোটখাটো ক্যামেরা যেটা দিয়ে সে হাত পাকাতে চাইছে বা শিখতে চাইছে, সে হয়তো পরে ডিএসএলআর কিনবে, সে কি দেখে একটা ক্যামেরা কিনবে? ওই সেম একটা ক্যামেরার এখন তো মানে মার্কেটে নতুন ক্যামেরা কিনতে হবে তার কোনো মানে নেই, এখন মার্কেটে তোমার সেকেন্ড হ্যান্ড ক্যামেরাও চলে এসছে। যারা অনেকে আছে যেরকম ওই ফার্স্টে ওই ছোট দেখে একটা ক্যামেরা কিনলো, হুম। তারপরে গিয়ে এখন গিয়ে একটু প্রফেশনাল হয়েছে, তখন গিয়ে ও ক্যামেরা বিক্রি করে আরেকটা প্রফেশনাল ক্যামেরা কিনলো। তো এখন ওই বাজেটের মধ্যেও চলে আসবে। আর এখনকার ছেলেমেয়েদের পকেট মানিটাও খুব কম বলে আমাদের মনে হয় না, কেন যে পকেট মানি পায় একটা নমিনিয়াল ডিএসএলআর আরামসে কিনতে পারবে। সব ক্ষেত্রে নয়, অনেকেই আছেন সেটা অ্যাফোর্ড করতে পারেন না। কিন্তু আমরা এটার সঙ্গেই আরেকটা প্রশ্নে চলে যাব, যে যে এই যে চোখের প্রশ্নটা উনি করেছেন, হুম। ফিজিক্যালি চোখ কতটা ভালো থাকতে হবে একজন ফটোগ্রাফার হতে গেলে? লেন্স যিনি পড়েন তিনি ছবি তুলতে পারেন ভালো? হ্যাঁ তুলতে পারবে, কেন আমাদের চোখটাই হচ্ছে সব থেকে বড় লেন্স। হুম। আমাদের চোখের প্রত্যেকটা সেকেন্ডে একটা করে আমরা শাটার ফেলছি, ওটাকে আমরা ব্লিঙ্ক বলি ফিজিক্যালি, ওটাও একটা শাটার। এই চোখ থেকে আমাদের লেন্স তৈরি হয়েছে আর ওখান থেকে আমাদের একটা ক্যামেরা। তো আমার যদি ক্রিয়েটিভটা তেমন থাকে আমার বোধগম্যের মধ্যে, তাহলে সে নিশ্চয়ই ফটোগ্রাফার হতে পারে। আমরা বলি যে ফটোগ্রাফারের চোখ আলাদা হতে হয়, তবেই একটা ছবির জন্ম নেয়। হুম। আর পাঁচজন যেভাবে একটা ছবি দেখছেন, একজন ফটোগ্রাফার সেভাবে দেখেন দেখেন না। না। ঠিক যেমন একজন লেখক সেভাবে একটা ঘটনা দেখেন না। এই যে ক্রিয়েটিভ দিক থেকে অনেকটা উন্নত হতে হয়, তাহলে কি আমি যদি ক্রিয়েটিভ না হই আমার ফটোগ্রাফিতে শাইন করা সম্ভব নয়? নাকি ফটোগ্রাফির এরকম অনেক অন্দর গলিপথ আছে যেখানে ক্রিয়েটিভিটি কম থাকলেও শুধুমাত্র টেকনিক্যাল ছবি তোলা দিয়ে বিখ্যাত হওয়া যায়? হ্যাঁ ওই দিক থেকেও দেখতে গেলে কমার্শিয়ালি আমাদের ক্রিয়েটিভটা অতটা করে না। আমার যদি টেকনিক্যাল যদি আমার ফর্ম খুব স্ট্রং হয়, অনেকে আছে যারা টেকনিক্যালি খুবই স্ট্রং, যেখানে পোস্ট প্রোডাকশনটা খুব ভালো করতে জানে, তারা ওই ক্রিয়েটিভ সেন্সটা কিন্তু ওরা ওই একটা ফ্ল্যাট ফটোকেও সুন্দরভাবে ক্রিয়েটিভলি কমার্শিয়ালি প্রেজেন্ট করতে পারে। আচ্ছা। এবারে একজন আমাদের সঙ্গে রয়েছেন লিসনার, সরাসরি যাব তার কাছে। হ্যালো। হ্যালো, আমি কুণাল চ্যাটার্জি বলছি। আমি একটু আগে হচ্ছে যে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে এরকম কি কোনো প্রতিষ্ঠান আছে যেখানে দৃষ্টিহীনদের ফটোগ্রাফি শেখানো হয়? বা পশ্চিমবঙ্গে এর কি কোনো প্রতিষ্ঠানের কথা আপনাদের জানা আছে? না, এই প্রশ্নের যদি আমরা সন্ধান পাই কোনো প্রতিষ্ঠান শেখায়, আপনাকে আমরা জানাবো। হুম। আপনি অনুষ্ঠান শুনতে থাকুন।
ফটোগ্রাফি চর্চা নিয়ে আমরা আলোচনা করছি, কিভাবে শিখবো, কতটা শেখা যায় সেটা, এবং যেটা আমরা বলছিলাম যে তার খরচ নিয়ে আলোচনা হচ্ছিল বিভিন্ন সময়। এবার একটু কারিকুলামের ক্ষেত্রে আসি। ঠিক কি শিখতে হয়? আমরা যেমন বিভিন্ন বিষয়ে যখন শিখি, যারা ফটোগ্রাফি শিখতে চান তারা কি শিখবেন, কি শেখানো হয় সেখানে? ফটোগ্রাফি অ্যাট ফার্স্ট শিখতে গেলে আগে আমাকে ফ্রেম শিখতে হবে। হুম। ফ্রেম জিনিসটা কি হুম। ফার্স্ট। সেকেন্ডলি, তখন যখন আমি ফ্রেমের ব্যাপারে জানতে পারবো, তখন আমাকে বুঝতে হবে যে যে একটা রেশিও, হুম। একটা ফ্রেমের রেশিও হুম। কয় প্রকার বা কিরকম হয়। মানে একটা ওয়াইড ফটো বা ল্যান্ডস্কেপ ফটোর যে রেশিও হয়, তার পোর্ট্রেট ফটোর রেশিও এক হয় না। তো আমাকে প্রথমে ফটোগ্রাফার হিসেবে আমাকে আগে ফ্রেম সেন্সটা থাকা খুব জরুরি। তারপর আমার ভেতরে যদি ক্রিয়েটিভ নাও থাকে, আমার সাবজেক্ট যেন স্ট্রং হয়। হুম। ফার্স্ট আমার সাবজেক্টটা আমার স্ট্রং হয়। তারপর সেকেন্ড থার্ড হচ্ছে আমাকে একটা ফটোর আইএসও, একটা শাটার স্পিড কত রাখলে বা একটা অ্যাপারচার কত রাখলে একটা ফটোর লাইট, স্টিলনেস আর ফ্রেম তিনটে সেম বজায় থাকবে, সেটা আমাকে প্রথম দেখতে হবে। আহ, যে প্রশ্নটা আমরা করছিলাম যে এই যে আমরা সেলফি তুলি প্রত্যেক মুহূর্তে, সেলফি যেখানে সেলফি তুলবো, সেলফি জোন তৈরি হয় আলাদা করে, সেলফি তুলতে গেলে কি কি লক্ষ্য রাখবো? অ্যাকচুয়ালি সেলফি কথাটার মানে হচ্ছে সেলফ ফটোগ্রাফিটাকে বলে সেলফি। তো আমার সেলফি তুলতে গেলে আমাকে অ্যাট ফার্স্ট আমাকে নিজেকে কেমন লাগছে দেখতে, ওটাই প্রথম দেখে মানুষ। তো গ্রুপ সেলফি তুললে সবাই আসছে কিনা, আর নিজের সেলফি তুললে নিজের ব্যাকগ্রাউন্ডটা নিজেকে ঠিকঠাক আসছে কিনা, এটাই দেখে সবাই সেলফিতে আর কি। মানে মোবাইলে সেলফি তোলার বা হুম। সেলফিটাকে সুন্দর, যেমন আমরা জানি যে মোবাইলে সেলফি খুব একটা ভালো ওঠে না, ইভেন সেলফি খুব একটা ভালো ওঠে না অনেক ক্ষেত্রেই হ্যাঁ। নর্মাল ছবির হ্যাঁ। থেকে। কোনো কি কারিগরি আছে, কোনো নিনজা টেকনিক আছে যাতে সেলফি ভালো উঠবে? না, এখনো ওটা না এখনো আবিষ্কার হয়নি, আমরাও খুঁজছি। তো ওটা এখনো আমরাও দেখতে পাইনি কোনো আছে কিনা। বেশ। যে প্রশ্নটা নিয়ে যাব এরপর, সেটা খুব ইন্টারেস্টিং। এখনকার ছেলেমেয়েরা ভীষণ এই প্রশ্নটি বিভিন্ন ক্ষেত্রে করে থাকে যে একজন ফটোগ্রাফার যখন ছবি তুলছেন, তার সাবজেক্ট একটা, সেটা একজন ব্যক্তি হতে পারে, একটা ছবি হতে পারে, দৃশ্য হতে পারে, যাই হোক। এই যে অনেক সময় দেখা যায় যে আমরা একটা ক্রিয়েটেড ছবি করলাম, আমরা দেখছি যে একটি মেয়ের আঁচলটা উড়ে যাচ্ছে, সেই ওড়ার যে হাওয়াটি, সেই হাওয়াটিও ক্যামেরায় ধরা পড়ছে, একটা ক্রিয়েটেড ছবি তৈরি হলো। যারা খুব নামী এবং যারা খুব বিখ্যাত ফটোগ্রাফার, যারা খুব আধুনিক ছবি তোলেন, তারা কি ক্রিয়েটেড ছবিকে নম্বর দেন, নাকি ছবি সবসময় খুব বাস্তব থেকে উঠে আসা একেবারেই বাস্তবিক ছবি হওয়া উচিত? না, যেটা বলতে চাইলো, আমি যেটা বললাম যে উড়ে যাচ্ছে বা শাটার স্পিডের জন্য। হুম। হ্যাঁ, সুতরাং শাটার স্পিড ছাড়া ছবির এটা তৈরি হয় এডিটিং এর সাহায্যে। হুম। মূলত যারা নামী ক্যামেরাম্যান তারা শাটার স্পিড কন্ট্রোল করে এই ধরনের ইম্প্যাক্ট আনার চেষ্টা চেষ্টা করে। করে। শাটার স্পিডটা কি এবং কিভাবে এই ছবি তোলা যায়? বলুন। তো শাটার স্পিড হচ্ছে যত একটা শাটার স্পিডের দুটো এটা হচ্ছে, একটা হচ্ছে হাই স্পিড, একটা হচ্ছে লো স্পিড। তো হাই স্পিডে থাকলে এই যে আঁচলটা যে উড়ছে ওটা স্পষ্ট এবং পরিষ্কার ক্লিয়ারিটিতে থাকে যে ওটা উড়ছে। আর যখন লো শাটার স্পিডে থাকে, মানে আন্ডার 50 তলায় যখন থাকে, তখন ওটা বাল্ব বলে একটা শব্দ আছে আমাদের ফটোগ্রাফির। তো ওটাই মোশন হয়, যেটা আমাদের ঝর্ণার জল যখন আমরা স্মুথলি দেখি, ওটা কিন্তু লো শাটারে দেখি, তখন ওটা খিলখিল আওয়াজটা কিন্তু হয় না। হুম। আর যখন ওটা আমরা হাই স্পিডে দেখি, তখন ওই খিলখিল আওয়াজটা হয়, কিন্তু ওই স্মুদিনেসটা থাকে না। তখন ওটা জলের ফোঁটাটা আমরা খুব ক্ল্যারিটি ক্রিস্টালভাবে দেখতে পাই। আর যখন লো শাটার স্পিডে থাকে, ওটা স্মুথলি দেখতে পাই। আচ্ছা, আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, মানে এটাও ওই তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের প্রশ্ন, যে ছবি তুলতে গেলেই কি একটু মেকআপ দিয়ে নিতে হবে? ন্যাচারাল ছবি হয় না? হ্যাঁ, ওই তো ওই ফটোগ্রাফির তো ভাগই এরকম আছে, একটা ফ্যাশন ফটোগ্রাফি, ন্যাচারাল ফটোগ্রাফি, আর অনেক রকম ফটোগ্রাফি আছে, অ্যাপারচার ফটোগ্রাফি, বডির ফটোগ্রাফি, মানে অনেক রকম আছে। যে যেটার সাবজেক্ট নেবে সেটাই সেই ফটোগ্রাফিটা না, হবে। যে সাবজেক্টের ফটোই হোক না কেন, আমরা দেখি এখন একটা হ্যাঁ। প্রবণতা আছে। হুম। আমি ধরুন কোথাও একটা চায়ের আড্ডায় ছবি তুলতে গেলাম,
কিন্তু দেখা যায় সে বলছে দাঁড়া ছবি তোলার আগে পাপ দিয়ে একটু মুছে নিচ্ছে। এটা কেন? এখন আমাদের নিউ জেনারেশনের যে আমাকে ঠিক দেখতে লাগছে কিনা, আমি ঠিক আসছি কিনা ওটা দেখে। আর একটা ফটোগ্রাফার যখন একটা ফটো দেখে, ওর সাবজেক্ট ওটার মধ্যে একটা স্টোরি খোঁজার চেষ্টা করে, যেখানে মেকআপ না লাগলেও চলবে। আচ্ছা, একজন যে দেখতে সুন্দর নয়, হুম। ফটোগ্রাফার কি তাকে দেখতে সুন্দর করে দিতে পারে? হ্যাঁ, যদি সাবজেক্টটা যদি সেরকম থাকে, ওই ফটোর মধ্যে যদি সেই ড্রামাটা ক্রিয়েট করতে পারে, উনি যদি না দেখতেও ভালো লাগে, সেই ফটোর মধ্যে সেই ভালো বাসাটা চলে আসতে পারে। যখন একজন ছবি তুলছে, তার ছবির যে সাবজেক্ট, তাকে সে যে নিজের নির্দেশ দিচ্ছে যে এইরকম ভাবে দাঁড়ান, ওই রকম ভাবে দাঁড়ান, এই নির্দেশগুলো বাদ দিয়ে আমি যখন ক্যান্ডিড শট নিচ্ছি, এখন তো ক্যান্ডিড শটের ভীষণ হুম, চাহিদা, হুম। তো ক্যান্ডিড শট যখন তোলা হচ্ছে ক্যামেরাম্যানদের কাছে এবং আপনাদের বিভিন্ন ক্লায়েন্টের কাছে, ক্যান্ডিড শট কতটা জনপ্রিয় নর্মাল শট আমি থেকে? একটুখানি এটা ইন্টারাপ্ট করছি। এখন ক্যান্ডিড শটটা না, মানে আমাদের ফটোগ্রাফারের কাছেও, অনেকের কাছেই, আমি ক্যান্ডিড শট দিচ্ছি, তুমি নাও। ক্রিয়েটিভ শট হয়ে যাচ্ছে সেটা। ওটা Create ক্রিয়েট হয়ে যাচ্ছে, মানে আমি ক্যান্ডিড শট দিচ্ছি, তুমি নাও, ওখানে তো আর ক্যান্ডিড থাকছে না। আমি ঠিক 2 বছর আগের কথা বলছি, যেখানে একটা ক্যান্ডিড শট হচ্ছে, দুজন কথা বলছে, হাসাহাসি করছে, চা খাচ্ছে, ওই বললো চায়ের দোকানে আড্ডা মারছে। হুম। তো ওইগুলো যখন আমরা নিজেরা ওনাদের অবর্তমানে জানেই না যে ওটা ফটো তোলা হচ্ছে, অজ্ঞাতে তুলছে। অজ্ঞাতেই যখন তুলছে, তখন ওটাকে আমরা ক্যান্ডিড শট বলতাম। এখন ক্যান্ডিড শটের জোনটাও আলাদা হয়ে গেছে, ওই সেলফির মতো, হুম। যে আমি ক্যান্ডিড দিচ্ছি, তুমি তুলে যাও। ক্যান্ডিড শট ভালো তুলতে গেলে ফটোগ্রাফার কি কি নজর রাখবে? ওই অ্যাট ফার্স্ট সাবজেক্টের দিকে লাইট, যেটা মানে নামই হচ্ছে আলোকচিত্র, তো আমাকে আলোটা ঠিকঠাক রাখতে হবে। আমার সাবজেক্টটা আমার রেশিওতে যেখানে থাকলে ড্রামা ক্রিয়েট করছে, মানে ক্রিয়েটিভ একটা থাকে, যে আমি একটা নর্মাল মানুষ একটা ফটো তুললে যে ক্রিয়েট হবে, আর একটা ফটোগ্রাফার তুললে ওটা আলাদা যেন দেখতে লাগে। তো ওইটা মাথায় রাখিয়ে তুলতে হবে, যে আলো, ড্রামা আর ফ্রেম সেন্স। যখন আমি মানুষের ছবি তুলছি, একজন ফটোগ্রাফারের চোখে একজন আদর্শ মডেলকে, তার সাবজেক্ট, হ্যাঁ মানে তার সাবজেক্টটা কি রকম হলে সে তাকে একটা ঠিকঠাক মডেল হিসেবে ভাববে? যদি ফ্যাশন দিক থেকে দেখতে যান, ফ্যাশনের দিকে দেখতে গেলে আপনার ড্রেস আপ, লাইট, তারপর লাইটটা মেন, তারপর ড্রেস আপ, তারপর হচ্ছে ওই মডেলের পশ্চার, যে আমাকে 10 বার বলতে হচ্ছে না আপনি এরকম দাঁড়াও, আপনি সেরকম দাঁড়ান, আপনি যেরকমই দাঁড়াচ্ছেন আমার যেন সেই সৌন্দর্যটা যেন ফুটে ওঠে। মডেল হতে গেলে ফটোগ্রাফারদের কাছে চেহারার কোনো বাধা নিষেধ, বিধিনিষেধ আছে? না, আজকাল দিনে নেই হুম, সেটা। সেটাই একটু যদি ব্যাখ্যা করে বলেন। মোটা মানুষও ভালো মডেল হতে পারে, অবশ্যই। সেটা কিভাবে সম্ভব? দেখুন, এটা অ্যাকচুয়ালি ফ্যাশনের দিক থেকেও সম্ভব আছে, বডির দিক থেকেও সম্ভব আছে, বা আমার ক্রিয়েটিভ সেন্সের উপরে সব থেকে বড় নির্ভর করছে, যে আমি আমার ফটোর মধ্যে একটা মোটা মানুষকে কিভাবে আমি তার সৌন্দর্যটাকে তুলে দেখাতে পারবো মানুষের কাছে, তারপরেই সে ফটোগ্রাফার। বেশ। একেবারে যদি আপনার কথাই জিজ্ঞেস করি সরাসরি, যে আপনি ফটোগ্রাফিতে এলেন কি করে? ছোটবেলা থেকেই ঠিক করেছিলেন ফটোগ্রাফি শিখবেন? না, আমার আসল ইন্টারেস্ট ছিল আলোর প্রতি। আমি আলোর ক্রিয়েশনটাকে আমার খুব ভালো লেগেছিল। প্রথম হচ্ছে আমার মানে সূর্যর প্রতি আমি নেচার ফটোগ্রাফিটা বেশি করেছি। মানে রাস্তায় বেরিয়ে গেলাম ক্যামেরা নিয়ে, তখন আমার ক্যামেরা কেনারও টাকা ছিল না, তখন আমি ওয়েডিং ফটোগ্রাফিটা করতাম। হুম। ওখান থেকে আমার পকেট মানি আসে, সেই পকেট মানি দিয়ে আমি ক্যামেরা কিনি। তারপরে আমার পথ চলা শুরু। আজকে মোটামুটি ফ্যাশন ফটোগ্রাফিও করি, ওয়েডিং ফটোগ্রাফিও করি, প্লাস কমার্শিয়ালও করি। বেশ। তো শুরু করেছিলাম ওয়েডিং ফটোগ্রাফি দিয়ে। তো প্রফেশনাল ফটোগ্রাফার হতে গেলে হুম। কোন দিকে লক্ষ্য রাখতে হয়? চ্যালেঞ্জ কি? প্রফেশনাল ফটোগ্রাফার হতে গেলে তোমাকে মেন হচ্ছে তুমি তোমার এমের উপর সব থেকে টার্গেট পয়েন্টটাকে ভালো জোর দিয়ে রাখতে হবে। কেন তোমার চারপাশে অনেক মানুষ আছে যারা বলবে, আচ্ছা তুই ফটোগ্রাফি করিস, আচ্ছা ওটা তো তোর প্যাশন, প্রফেশনটা কি করতে চাস? তো ওই জায়গা থেকে যেন ওর টার্গেট পয়েন্টটা যেন না চেঞ্জ হয়ে যায়, অ্যাট ফার্স্ট ওটাকে আগে স্থির করতে হবে, তারপরে ফটোগ্রাফি। আপনি যখন প্রফেশনালি ওয়েডিং ফটোগ্রাফির কথা বলছিলেন, আপনি ঢুকেছিলেন ওয়েডিং ফটোগ্রাফি। হুম। যখন আপনারা টিমের সাথে কাজ করছেন, হুম। টিমে তো বিভিন্ন লোকজন ছবি তুলছেন, হুম। ধরুন যারা প্রফেশন হিসেবে একজন ওয়েডিং ফটোগ্রাফি করবেন, তিনি কিভাবে নিজের টিমকে পরিচালনা করবেন যাতে তিনি ক্লায়েন্টকে উন্নত কাজ দিতে পারেন? দেখুন, ক্লায়েন্টকে
একটা উন্নত মানের কাজ দিতে গেলে আমাকে প্রথমে একটা প্রপার টিম বানাতে হবে। টিম বানানোর আগে আমাকে সেই যোগ্যতা রাখতে হবে যে আমি একটা টিম বানাতে পারবো। তার জন্য আমাকে প্রত্যেকটা জ্ঞান রাখতে হবে। আমি তো মানে অ্যাজ এ টিম লিড যে একটা করব, আমাকে সেই টিম লিডারের মতো আমাকে নিজেকে দাঁড়া করতে হবে যে আমি পোর্ট্রেট ফটোটাও যেন ভালো বুঝতে পারি, ক্যান্ডিড ফটোটাও ভালো বুঝতে পারি, এবং ল্যান্ডস্কেপে ওয়াইডের ফটোটাও যেন আমি ভালো বুঝতে পারি। এবার আমি একটা ক্লায়েন্টকে যখন সার্ভিস দেবো, তো আমাকে সেই 5টা জিনিস আমাকে প্রত্যেকটা ফ্যামিলিকে দিতে হবে। কারণ ওয়েডিং ফটোগ্রাফার ওয়েডিং একবারই হয়। হুম। আপনি একটা মানুষের সারা জীবনের স্মৃতির দায়িত্ব নিয়ে আপনি ফটোগ্রাফিটা করছেন। তো সেই জিনিসটা যদি আমি দায়িত্বটা নিতে পারি, তাহলে আমি একটা ওয়েডিং টিম লিডার হিসেবে আমি কাজ করতে পারবো। বিভিন্ন বিষয় আমাদের আলোচনা হচ্ছে, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। ভালো ফটোগ্রাফার হতে গেলে কি শুধু ভালো ক্যামেরা থাকাটাই জরুরি? না, আর কি লাগে? হ্যাঁ, ভালো ফটোগ্রাফার হওয়ার জন্য জরুরি একটা ক্যামেরার দরকার। ওটা এবার আজকে দাঁড়িয়ে যদি আমি বলি যে মানে আমার, বলতে চাইছি শুধু ক্যামেরা থাকলেই কি ভালো ক্যামেরা থাকলে ভালো ফটোগ্রাফার হওয়া যায়? না, আমি ওটাই বলতে চাইছি যে একটা ভালো ক্যামেরার সাথে তোমার সেন্সটাও দরকার। সেন্স তোমার যদি না থাকে, তুমি মানুষ যদি না রিলেট করে, তাহলে তুমি ভালো ফটোগ্রাফারটা হতে পারো। একটা ফটো দেখে যদি একটা মানুষ জিজ্ঞেস করে এটা কি, এটার থেকে ভালো রিলেট করলো। হুম। বাটার মধ্যেও একটা ছোট বায়ের মধ্যে কিন্তু রিলেট আছে, যে উনি ফটোটাকে রিলেট করতে পেরেছেন। হুম। তো উনি রিলেট করতে পেরেই বলছেন বাহ। তো আমাকে ভালো ফটোগ্রাফার হতে গেলে আমাকে মানুষকে বোঝাতে হবে যে এটা ভালো ফটো। সেটাকে না বুঝলে সে ফটোগ্রাফার কি করে হবে? এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন লিসনার রয়েছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, বলুন। বলুন। হ্যাঁ আমি পায়েল ব্যানার্জি বলছি বেলঘরিয়া থেকে। বলুন। বলুন। হ্যাঁ বলছি যে একটা কথা জিজ্ঞেস করার ছিল যে আমাদের যে সাবজেক্ট ছিল ফটোশপের সাথে, সেটা হচ্ছে ফ্ল্যাশ আর কোরেল ড্র। তো এই ফ্ল্যাশ আর কোরেল ড্র কি কোনো রকম ফটোগ্রাফিতে কাজে লাগে, আর লাগলে সেটা কিভাবে লাগে এটা? ধন্যবাদ। উনি বলছেন ফটোশপের সঙ্গে ফ্ল্যাশ আর কোরাল ড্র কাজে লাগে কিনা, লাগলে কতটা কাজে লাগে। হ্যাঁ, ফটোগ্রাফিতে ফ্ল্যাশ বললাম তো, আলোর খেলাই হচ্ছে ফটোগ্রাফি। হুম। সেখানে ফ্ল্যাশ লাগে, হুম। মানে খুবই লাগে। বিকজ অফ একটা অন্ধকার ঘরে বা একটা এতে, যখন আমার আই পকেট, মানে আমার চোখের নিচের তলাটা যখন কালো লাগে, তখন ফ্ল্যাশ খুবই সাহায্য করে সেই ফটোটার সেই জায়গাগুলো, খামতিগুলো সেই আলো দিয়ে ভরিয়ে দেওয়া। তো ফ্ল্যাশ বা ক্রোম দুটোই লাগে। বেশ। ভালো ক্যামেরা দিয়ে কি ভালো ছবি তোলা যায়? হ্যাঁ, ভালো ক্যামেরা দিয়ে তো ভালো ছবি উঠবেই, কিন্তু সেটা ভালো ফটো হয়ে দাঁড়াবে কিনা সেটা ফটোর উপর নির্ভর করছে। মানে তাহলে ছবি ফটো আর ফটোর ছবির একটা মধ্যে তফাৎ। পার্থক্য। আছে কি আছে? ছবি, হ্যাঁ ফটো আর ছবির মধ্যে ফারাক কি আছে? আমি বললাম ভালো ক্যামেরার মধ্যে ভালো ফটো উঠবে, হুম। কিন্তু সেই ফটোটায় ভালো হবে কিনা তার উপরে একটা বড় পার্থক্য আছে। যে আমি একটা ফটো তুললাম, সে ফটো ভালো ক্ল্যারিটির হবে, ভালো কোয়ালিটির হবে, কিন্তু ওইটা কোয়ালিটি অফ ফটো হবে কিনা সেটার বড় ফারাক হচ্ছে যে আমি ফটোটা ঠিক তুললাম কিনা। হুম। তার মধ্যে যদি একটা পাসপোর্ট ফটো হয়, তার মধ্যে দেখতে হবে যে চোখের নিচে কালশিটেটা আছে কিনা, সে ঠিক আলোটা পাচ্ছে কিনা। বেশ। গিয়ার, হুম। যে গিয়ার ব্যবহার করে আপনারা ছবি তোলেন, হুম। একজন শিক্ষানবিশ ফটোগ্রাফার তিনি গিয়ার ব্যবহার করতে চাইছেন, আপনি কি টিপস দেবেন তাকে? কি ধরনের গিয়ার ব্যবহার করলে তার ছবির মানটা ভালো হবে? ফোকাল লেন্থ ভালো থাকা উচিত একটা ফটোর। উনি যেন শাটার স্পিড বা আইএসওটা নিজের কন্ট্রোলটা, একটা গাড়ি চালাতে গেলে যেরকম ক্লাচ, ব্রেক, এক্সেলেটার তিনটেই আপনাকে নিজের আয়ত্তে রাখতে হয়, সেরকম একটা ফটোগ্রাফিতেও আপনাকে একটা গিয়ারের মধ্যে আপনার গিয়ার যেটা শাটার স্পিড, আপনার ক্লাচ হচ্ছে আপনার অ্যাপারচার, আর আইএসও, এই তিনটাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে, তাহলে একটা ভালো ফটো উঠবে। ব্যাস, এটাই আমার একটা মানুষের কাছে একটা, মানে আমার অনেক ফটোগ্রাফার এখন হয়ে গেছে যে অ্যাপারচার জিনিসটা জানে না। হুম। আমার দুঃখ লাগে যেটা, যে দাদা এটা মাঝখানে এটা কি অ্যাপারচার, এটা কি? তাকে আমি তখন বলি এটা অ্যাপারচার। আইএসওটাকে বলে একটু আলোটা বাড়িয়ে দাও, আর ওটা হচ্ছে আইএসও। এই হুম। এই কমন সেন্সগুলো না থাকলে একটা ফটো, মানে একটা ক্যামেরা কিনে নিলাম, ফটোগ্রাফার হয়ে যাওয়া যায় না। আমি এটা বারবার বলতে চাই যে আমার কাছে ক্যামেরা আছে, আমি ফটোগ্রাফার না। আমাকে ক্যামেরা থাকলেও আমাকে নলেজটা রাখতে হবে যে ক্যামেরার কোনটা কি করলে আমার ফটোটা ভালো উঠবে। ইউটিউবে টিউটোরিয়ালস দেখে কি ভালো ফটোগ্রাফার হওয়া যায়? হ্যাঁ যায়, আমি অনেককে দেখেছি যায়।
মানে সেটা শিখতে সাহায্য করে। শিখতে সাহায্য করে। মানে একটা ফটোগ্রাফারের নমিনিয়াল যেটা ওই যে বললাম না অ, আ, ক, খ, ওটা ইউটিউবের এখন টিউটোরিয়াল এত সুন্দর সুন্দর বেরিয়ে গেছে। মানে আমাদের অনেক কিছু যেগুলো আমরা বইতে পড়েছি আগে, এখন টিউটোরিয়ালটা খুব সুন্দর বের করে দিয়েছে প্র্যাকটিক্যাল সমেত। আগে তো আমাদের ওই দেখানো হতো ক্লাসে যে এটা অ্যাপারচার, এটাকে এরকম এরকম করে করলে তাহলে আপনি অ্যাপারচারটা শিফট করবেন বা শাটার স্পিডটাকে শিফট করবেন, বা শাটার স্পিড কি, অ্যাপারচার কি, আইএসও কি, এগুলো আমি জানতে পারতাম। এখন যেটা, বা আমি একটা প্র্যাকটিক্যাল বললাম না, ওয়েডিং থেকে আমার চালু, তো আমি ওয়েডিং থেকে শিখেছি যে শাটার স্পিডটা কি করলে বা কি না করলে আমার একটা ফটো দাঁড়ায়। তো এখন টিউটোরিয়াল ইউটিউবটা এটা অনেকটাই সাহায্য করে একটা মানুষকে কারোর না সাহায্য নিয়ে শিখতে। এই মুহূর্তে লিসনার রয়েছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো। নমস্কার, নমস্কার। আমি গোপা বসু বলছি, অভিষিক্তা ওয়ান বাইপাস বলুন। থেকে। আমি এইমাত্র পেয়েছি রাত্রে, আগে কি কথাবার্তা হয়েছে আমি জানি, কনভারসেশন হয়েছে আমি জানি না। আমার একটু ওই এক্সপার্ট যিনি তার কাছে জানার ইচ্ছে, ফটোজেনিক বলতে ঠিক কি বোঝায়? মানে ফটোজেনিক সেক্স বলে না, সেটা বলতে ঠিক কি বোঝায়? বাহ, কি ভালো কি প্রশ্ন। থাকে ফটোজেনিক বলতে বলা যায়? ফটোজেনিক ফেস, তার বৈশিষ্ট্য কি? ফটোজেনিক ফেসের বৈশিষ্ট্য হচ্ছে যে একটা ফটো, ওই ফটোজেনিক এখন মুখে মুখে এখন এসেছে আর তোর মুখটা ফটোজেনিক বা হোয়াট এভার এখন এসছে ফটোজেনিক। আমরা আগে যেটা বলতাম যে একটা ফটোর মধ্যে যে একটা বিভিন্ন ফেসের মধ্যে ড্রামা ক্রিয়েট হয়, একটা ফটোর একটা এক্সপ্রেশনের উপর একটা ড্রামা ক্রিয়েট হয়, তখন আমরা ওটাকে ফটোজেনিক বলতাম। এমন একটা সাইড লাইট দিলাম বা একটা কি লাইট দিলাম, একটা টপ লাইট দিলাম, ওর ফেসটা দেখতে মানে নর্মাল ফ্ল্যাট লাইটের থেকে ন্যূনতম আরো ভালো লাগলো, দেখতে উন্নতম লাগলো, তখন ওটাকে আমরা ফটোজেনিক ফেস বলতে। যখন একজন নতুন ফটোগ্রাফার যে কেরিয়ার শুরু করছে ফটোগ্রাফি নিয়ে, হুম। তার ক্ষেত্রে ওয়েডিং ফটোগ্রাফিতে রোজগার করা সহজ, না ফ্যাশন ফটোগ্রাফিতে রোজগার করা সহজ, বা কাজের সুযোগ বেশি? ওয়েডিং ফটোগ্রাফিতে কাজের সুযোগটা বেশি, কারণ ওয়েডিং ফটোগ্রাফিতে না যে ফটোগ্রাফার থাকে তারও একটা অ্যাসিস্ট্যান্ট লাগে। হুম। ও হয়তো লাইটটা বয়ে দিচ্ছে বা তার জন্য একটা ন্যূনতম প্রাইস বা রেমুনেশন পাচ্ছেও, কিন্তু ও ওখানে গিয়ে ওই লাইটটা ধরার সময় ও বুঝতে পারছে যে লাইটটাকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরেছি বলে দাদা ফটোটা তুললো, বা দাদা বললো আমাকে একটু এটা নামাতে, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রেখেছি বলে দাদা ওই ফেস লাইটটা পেয়ে ওই ফটোটা তুললো। তো প্র্যাকটিক্যালি যখন আমরা একটা বাইক নিশ্চয়ই দেখে শিখতে পারবো না, আমরা বাইক চালাতে পড়ে তারপর উঠে আবার বাইক চালিয়ে আমি শিখবো। সেম আমাদের ফটোগ্রাফি এতেও দেখে, ওয়েডিং ফটোগ্রাফিতে কেন আমাদের প্র্যাকটিক্যাল কাজটা অনেকটা বেশি হয়। আমাদের ওয়েডিং ইভেন্টস এগুলোতে প্রচুর অনেকে অ্যাসিস্ট্যান্টের কাজ করে যারা ফটোগ্রাফি শেখার জন্য তার অ্যাসিস্ট্যান্ট হয়েছে, সেখানে একটা ন্যূনতম রেমুনেশন পায়, কিন্তু উল্টে ও অনেকটা শিখে যায়। লো লাইট বা রাতের ছবি তুলতে গেলে কি দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের? লো লাইট বা রাতের দিকে ফটো তুলতে গেলে আপনাকে ওই যে মানে লো লাইট মানে একদম আমি যদি আমার দিক থেকে বলি, আমি সিটি লাইট মানে রাস্তায় বেরিয়ে ক্যামেরা নিয়ে বেরিয়ে লো লাইটের ফটো তুলি, যেটা হচ্ছে আমাদের নমিনিয়াল যে লাইট, এক্সটার্নাল লাইট না ইউজ করে যে ফটোটা ওঠে তাকে আমরা লো লাইট বলি। হুম। বা খুব অল্প আলোয় যদি কোনো ড্রামা ক্রিয়েট করতে পারি তাকে আমরা লো লাইট বলি। তো লো লাইটে আমাদেরকে দেখতে হবে যে ওই লাইটটা কোন সাবজেক্টের উপর ওই ক্রিয়েটটা করেছে, যে ড্রামা ক্রিয়েট করেছে, বারবার একই কথা বলছি, ড্রামা ক্রিয়েট করেছে, বা সেই কিকটা যদি আমি পাই, একটা ল্যাম্পপোস্টের তলায় একটা ছোট্ট একটা কুকুর ছানা বসে আছে, সেই কুকুর ছানাটা বসে তো থাকতেই পারে, কিন্তু একটা ফটোগ্রাফারের চোখ থাকবে যে ওই কুকুর ছানাটা লাইটের দিকে তাকিয়ে লাইটটাকে দেখছে, বা লাইটের ওখানে একটা পোকা উঠছে, যেই পোকার দিকে সে হাঁ করে তাকিয়ে আছে। সেই যে একটা ড্রামা, সেই ওই মানে কি বলবো, একটা ইনোসেন্ট মুখ লাইটের দিকে হয়ে তাকিয়ে আছে, সেটা একটা ড্রামা ক্রিয়েট করছে। সেই লো লাইটের ফটোটা ফটোগ্রাফারের চোখে যদি পড়ে, সে ওই ক্রিয়েটটা করে আর কি। আমরা বারবার ছবি তোলার ক্ষেত্রে শুনি হোয়াইট ব্যালেন্স, কি সেটা? হোয়াইট ব্যালেন্স হচ্ছে একটা ফটোর, আমি নমিনিয়াল দেখতে গেলে কুল আর ওয়ার্ম। আমার যদি ফ্যাট ফ্যাটে সাদা লাইট হয়ে আছে, হুম। তো আমার স্কিন টোনটা একটুখানি ব্লুইশ থাকে, সেটাকে নর্মাল ওয়েতে মানে নর্মাল কালারে আনার জন্য আমরা হোয়াইট ব্যালেন্সটা ইউজ করি, যার জন্য ওই কালার ব্যালেন্সটা আমাদের ক্রিয়েট হয়। যেরকম আমরা যদি একটু গ্রিনিশ চাই গ্রিনিশ করতে পারি, ইয়েলো চাই ইয়েলো করতে পারি, তাকে আমার গামাও বলি বা এও বলি। তো ওখানে আমাদের হোয়াইট ব্যালেন্সটা অনেকটাই কাজ মানে আমাদের সাহায্য করে আর কি। ছবি এডিট করার ক্ষেত্রে
যখন ছবি তুলে পোস্ট প্রোডাকশনে এডিট হচ্ছে, এডিটিং এর সময় কি কি খেয়াল রাখলে ছবি ভালো এডিট করা যাবে? এডিট করার টিপস কি? এডিট করার টিপস হচ্ছে আমার ফটোর ফোকাল লেন্থটা দেখতে হবে, আমার ফটোর যদি আমার ফ্রেম যদি ঠিক ডিসব্যালেন্স থাকে, তখন আমার এডিটে প্রথম আমার দেখতে হয় ফ্রেমের যদি আমার ডিসব্যালেন্স থাকে, প্যারালালি নেই, তখন আমাদের ওটা প্রথমে আমাকে ঠিক করতে হবে ফার্স্ট। আমার ফটো রেশিও বলতে গেলে শুধু ফটোর বাইরের রেশিওটা না, ফটোর রেশিও বলতে গেলে আমার ভেতরের রেশিওটাও দেখতে হবে। একটু বুঝিয়ে বলুন এই রেশিওটা। আমার সাবজেক্টটা কোন দিকে আছে, আমার সাবজেক্টটা ঠিক পজিশনে আছে কিনা, আমার সাবজেক্টটা সেই ফটোর ড্রামাটা ক্রিয়েট করতে পারছে বা আমার ক্রিয়েটিভটা তুলতে পারছে কিনা, সেটা দেখে আমরা এডিট পয়েন্টটা দেখি। এক, দ্বিতীয়ত হচ্ছে আমার লাইট ব্যালেন্সটা ঠিক আছে কিনা, আমার সাবজেক্টের পেছনের দিকে লাইটটা হয়তো বেশি হয়ে গেছে, এক্সপোজারটা বেশি হয়ে গেছে, যার জন্য আমার ডিস্টার্ব করছে আমার সাবজেক্টকে, যেটা দেখতে খুব চোখে খারাপ লাগছে বা চোখে আমার একটা ফটোগ্রাফার হয়ে আমার চোখে হয়তো খুব লাগছে। সেই ব্যালেন্সটা করতে গেলে আমাদের এডিট পয়েন্টটা ওটা দেখতে হবে। থার্ড, আমি যদি ওই ফটোটাকে একটু এক্সট্রা অর্ডিনারি ক্রিয়েটিভ করতে চাই, সেই ফটোর রাফনেসটা যেন স্মুদি হয় লোকের কাছে, তাই সেটা আমাকে এডিটে দেখতে হবে। প্রশ্ন আছে এই মুহূর্তে 22488085-এ কে আছেন দেখি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলুন। আমি রায়গঞ্জ থেকে বলছি পরিতোষ নন্দী। একটু আগে প্রশ্নটা করেছিলেন একজন, আমি ঠিক সেই সময় না অ্যাটেনশনটা দিতে পারিনি। ফটোজেনিক ফেস, হুম। এটাই ছিল প্রশ্ন, কাকে বলে? এটা আরেকবার যদি রিপিট করেন কাইন্ডলি। আপনাদের অনুরোধ করি যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, যদি অনুষ্ঠান না শুনতে পারেন, এই প্রশ্ন যদি শুনে থাকেন, তাহলে আমাদের ফেসবুক লাইভ আছে, সেখানে গিয়ে আপনি আবার প্রশ্ন উত্তর দেখে নিতে পারেন। তবে যে আলোচনা আমাদের হয়েছে, ফটোজেনিক ফেস মানে যাকে দেখতে তেমন সুন্দর, অ্যাট্রাকটিভ বা নাটকীয় লাগে না, কিন্তু তার ছবিতে তাকে অ্যাট্রাকটিভ, নাটকীয় এবং একটু অন্যরকম আরও ভালো লাগে। এটাই হচ্ছে ফটোজেনিক, অর্থাৎ ফটোর মতোটাকেই আমরা ফটোজেনিক বলি। অর্থাৎ তাকে যেমন দেখতে ছবিতে তার থেকেও সুন্দর লাগছে, তাকে ছবির মতো লাগছে, তাকেই আমরা সাধারণভাবে কথ্য ভাষায়, আটপৌরে ভাষায় ফটোজেনিক বলি। বেশ সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছে বিশ্বজিৎ দা নিজেই। চলে যাব এবার আমাদের আরো যিনি গেস্ট রয়েছেন অর্ঘ্যর কাছে। অর্ঘ্য, একটি ফটোশুটের বরাত পেয়েছেন আপনি, যিনি নতুন কাজ করছেন। ফটোশুটের অর্ডার নেওয়ার আগে তার টিমকে তিনি কিভাবে রেডি করবেন বা তিনি নিজে কিভাবে প্রস্তুতি নেবেন? এটা কি অ্যাজ এ ফ্যাশন ফটোগ্রাফির কথা অ্যাজ বলছি? এ ফ্যাশন ফটোগ্রাফির কথা বলছি। হ্যাঁ, এরপরে আরেকটা প্রশ্ন আছে। প্রথমে ফ্যাশন ফটোগ্রাফিটা বলুন, এরপরে প্রোফাইল শুট, অনেকে অভিনয় করতে যাবে, Portfolio. পোর্টফোলিও, shoot। সেটা কিভাবে, মানে সেটার সময় কি দেখতে হয়? অ্যাট ফার্স্ট বলে দিই, একটা ফ্যাশন ফটোগ্রাফির জন্য আমাকে দেখতে হয় ওখানে মেকআপ লাগে, ওখানে আমার একটা বড় টিম লাগে, প্রথমে একটা টিম লাগে। একটা ফ্যাশন ফটোগ্রাফি যেরকম মানে ওয়েডিং ফটোগ্রাফিতে টিম লাগে তা নয়, আমাদের প্রত্যেকটা ফটোগ্রাফির জন্য একটা বড় টিম লাগে। ফ্যাশন ফটোগ্রাফির জন্য আমাকে দেখতে হবে যে আমি ওটা ফ্যাশন ফটোগ্রাফি ওয়ান টাইপ অফ কমার্শিয়াল ফটোগ্রাফি ধরতে পারে। যে ফ্যাশন ফটোগ্রাফিতে আমাকে প্রথমে দেখতে হয় যে একটা মডেলের, যে মডেলটার উপর আমরা শ্যুটটা করছি, ফ্যাশন তো বেসিক্যালি এক্সপেরিমেন্টাল বেশি হয়, প্রথমে দেখতে হবে ওইটার ড্রেস আপ, তার জন্য একজনকে ড্রেসার থাকতে হয়, হেয়ার, মেকআপ অ্যান্ড লাইট অ্যান্ড স্টুডিও বা যে আউটডোরে করি, আউটডোরের জন্য কি লাইট বা কি লাগতে পারে সেটা আমাদের ওটা প্রথমে দেখতে হয়, তার জন্য টিম লাগে। তারপর হচ্ছে যদি ওই ফটোগ্রাফি, যদি ফ্যাশন ফটোগ্রাফিতে যদি আপনি সেই ড্রামাটা ক্রিয়েট করতে চান, তার জন্য যে ওই এআই বললাম না, এআই মনোভাব, ওই এআইতে আমি একটু বিশ্বাসী এখন হয়েছি। এআইতে প্রথমে আমাকে দেখতে হয়, আগে আমাকে ইনস্ট্রুমেন্টালটা বলে দিলাম যে আমার এই জিনিস লাগে, তারপরে থাকতে হয় যে আমি যেই জিনিসটা বানাচ্ছি তার লেখা, যে আমি যদি একটা ফুলের ফটো তুলতে চাই তাহলে আমাকে এই ফুলটা লাগবে, ফুলটা কার উপরে রাখবো সেটা রাখতে হবে, কেন আমাকে আমার ভাবনাটা ওখানে প্রকাশ যেন দেখতে পায় মানুষ, আমাকে যেন না বলতে হয় যে এই ফটোটাতেই আমি এইটা বোঝাতে চেয়েছি, তো সেটাই মনোভাবটা যেন আমার ক্লিয়ার থাকে, শুধু ফটোগ্রাফারের প্রতি নয়, মেকআপ ম্যান, হেয়ার স্টাইলার, ড্রেসার, আমার লাইট, আমার সবার। আমরা আলোচনায় থাকবো। প্রশ্নটা ছিল হ্যাঁ, যে আরো একটি প্রশ্ন আমরা জুড়ে দিয়েছিলাম, পোর্টফোলিও। পোর্টফোলিও। আসবো সেই প্রশ্নে, তার আগে একজন আমাদের লিসনার রয়েছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো,
হ্যালো, আমি গাইঘাটা চাপড়া থেকে বলছি। বলুন। বলছি আমি একটা টাইম ছিল আপনি এসএলআর এর রেডিওর সাউন্ডটা আগে মিউট করুন। ওকে ওকে ধন্যবাদ। বলুন। হ্যাঁ, আমি ওয়েডিং ফটো করতাম আজ থেকে প্রায় না হলো 20 বছর আগে হুম। এসএলআর ক্যামেরায়। হুম। এসএলআর ক্যামেরা এখন তো ডিজিটালের যুগ আসার পরে অনেকটা ফটোগ্রাফিটা ইজি হয়ে গেছে, কিন্তু আজ থেকে 10-15 বছর আগে যখন ডিজিটাল আসেনি তখন হচ্ছে এসএলআর যুগ ছিল। এসএলআর এর ছবি তুলতে এখনকার ডিজিটালের থেকে ফিল্মের ক্যামেরার ছবিটা কিন্তু আরো সুন্দর হতো। হুম। আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন কিছুই না, আমার প্রশ্ন হচ্ছে এটাই যে ফটো তোলার মধ্যে সবচেয়ে ব্যাকগ্রাউন্ডটাই কি মানে প্রাধান্যটা দেয়? কে বলছিলেন? আমি তাপস সাহা বলছি বেশ। তাপস সাহা চাঁদপাড়া থেকে বলছেন যে ব্যাকগ্রাউন্ডে কি আসল মানে ছবি তোলার ফটোর ক্ষেত্রে? জন্য ব্যাকগ্রাউন্ডটাই কি আসল? না, আমি তো প্রথমেই বলে দিলাম যে আমার একটা ফটোর মধ্যে প্রথম সাবজেক্টটা যদি আমার সেই ড্রামাটা ক্রিয়েট করতে পারে তো ব্যাকগ্রাউন্ড কোনো ফেলে না। যদি আমার সাবজেক্ট ঠিক থাকে, আমার লাইট ঠিক থাকে, তো ব্যাকগ্রাউন্ড যাই থাকুক, যদি আমার ওই ড্রামাটা ক্রিয়েট হয় তাহলে ওই যেখানেই থাকুক, ওই চা দোকান হলেও চা দোকানটাও দেখতে সুন্দর লাগে। আপনি একটু আগে বলছিলেন আউটডোর শুট থাকলে তার জন্য পোর্টফোলিও হয়নি কিন্তু এখন হ্যাঁ, আমাদের ঠিক ঠিক, প্রশ্ন। পোর্টফোলিওর হ্যাঁ, প্রশ্নটা বলেন। পোর্টফোলিওটা বলছি। আগে সেটা বলে নিই, তারপর আউটডোরের প্রশ্নটি। পোর্টফোলিও মানে আমাদের পোর্টফোলিওতে আমি বলতে চাই যে যদি মানে কোনো একটা বা যারা নিউ কামার হয় তারা পোর্টফোলিওটা করায়, তারা পোর্টফোলিওতে মেন বেসে দেখাতে চায় যে ওদের চারিত্রিক অনেকগুলো ক্যারেক্টার দেখাতে চায়। ওই ক্যারেক্টার ওয়াইজ আমাদের শ্যুটটা হয়। যেরকম যদি একজন চাষি যদি চাষির রোলে যদি ওনাকে কেমন লাগে ওটা দেখার জন্য নিশ্চয়ই উনি কোট বুট শ্যুট পরবেন না, উনি পরবেন একটা নর্মাল গামছা গেঞ্জি বা বা একজন ইঞ্জিনিয়ার যদি দেখাতে চায় নিশ্চয়ই উনি ওটা পরবেন না। তো ড্রেস আপটার উপর ওনার হেয়ার স্টাইল বলুন, ওনার মেকআপের উপর অনেকটা নির্ভর করে। তো ওটা আমরা ইনডোরও করতে পারি, আউটডোর। এবার ইনডোর করলে আমাদের কি করতে হয়, আমাদের ইনডোরে করতে গেলে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড থাকে অনেক রকম কালারের, যেটার কালার কন্ট্রাস্টে ওনার দেখতে ওনাকে সুন্দর লাগবে। কেন, পোর্টফোলিওতে ওনাকেই দেখবেন, ব্যাকগ্রাউন্ড নয়। তো উনাকে যেই ব্যাকগ্রাউন্ডে উনি ফুটছেন সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী উনাকে দাঁড় করানো হয়, সেখানে ব্যাকলাইট, কি লাইট, টপ লাইট দিয়ে উনাকে ফোকাস করা হয় দিয়ে, এবং ওনার যেই চারিত্রিক উনি ফটোশ্যুট করতে চান সেরকম ফটোশ্যুট হয়। আমরা যে প্রশ্নে সরাসরি চলে যাব এরপর, যে প্রচুর মানুষ যারা অনুষ্ঠান দেখছেন এবং লিখছেন, প্রচুর প্রশ্ন আছে। যেমন নাজির হোসেন বিশ্বাস লিখছেন, নেচারকে ব্যাকগ্রাউন্ড করে ছবি তুললে মানুষটিকে কি মধ্যে নাকি একপাশে দাঁড়াতে হবে? ঠিক অর্থাৎ নেচার, পাহাড়ের প্রশ্নটা। হ্যাঁ, নেচারকে ব্যাকগ্রাউন্ড করলে মানে আরেকটু সহজ করি, নেচারের ছবি যখন তুলবো তার ভিতরে কি মানুষজন থাকা জরুরি? না, নেচার ফটোগ্রাফি যদি ওই বললাম না, ওই ফ্রেমের মধ্যে যদি আমার একটা মানুষকে কি একটা যদি আমার পাখিও যদি থাকে, যদি দেখতে যদি ভালো লাগে তাহলে ভালো লাগবে। এবার ওটা কেমন ক্রিয়েট করছে সেটা যে ফটোগ্রাফার, তার ক্রিয়েটিভ সেন্স, তার চোখটা মেন, যে ওইটার ফটো ক্রিয়েট করতে পারছে কিনা সেটার উপর নির্ভর করছে। একজন প্রশ্ন করেছেন যে ওয়েডিং ফটোগ্রাফি এবং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে কি কি সমস্যা আসতে পারে। তার নাম হচ্ছে শান্ত সুজন, বলছে ক্যামেরাতে কোনো অবজেক্টের উপরে কিভাবে তাড়াতাড়ি ম্যানুয়াল ফোকাস করা যায়, ফুল ফ্রেম ক্যামেরার উপকারিতা কি, আর ফোনের ক্যামেরাতে ছবি তুললে সেটা সাইডগুলো রোটেট হয়ে যায় কিন্তু ডিএসএলআর ক্যামেরাতে সেটা হয় না কেন? অ্যাট ফার্স্ট কোশ্চেন পরপর বলি যে হ্যাঁ। ওয়েডিং ফটোগ্রাফি এবং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে কি কি সমস্যা আসতে পারে। হ্যাঁ, এবার আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা বলি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে আমার একটা বন্ধু গেছিলেন, ও মিনিমাম 3.5 থেকে 4 মাস একটা হাতির পালের ফটো তোলার জন্য আফ্রিকাতে বসেছিল। ঠিক আছে, ওটার ডিফিকাল্টিসগুলো হচ্ছে আমি ওর কাছ থেকে যেটুকু শুনেছি আর কি, মানে আমি তো ওয়াইল্ড লাইফ করিনি, বাট আমি যেটুকু ঘুরতে গিয়ে টুকটাক তুলি, বাট ও প্রফেশনাল পুরো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। তো ও আমাকে বলেছে উনি নাকি 3.5 মাস একটা পাঁকে জলের মধ্যে ও মানে শ্যাওলা একটা আবরণ নিয়ে বসেছিলেন, বসে 3.5 মাস ওকে ওয়েট করতে হয়েছে একটা পাখির ফটো তোলার জন্য। একটা পাঁকে ওকে শুয়ে থাকতে হয়েছে সেই কাদা মেখে, ওকে প্রায় 2 দিন ওই হাতির পাল জল খেতে এলে ওর ফটো তোলার জন্য। তো ওর জন্য কি কি হতে পারে বুঝতেই পারছো, যদি আমি যদি জলে 72 ঘন্টা বসে থাকি আমার চামড়া ফুলে যাবে,
বা ওই জলটা প্রপার তো একটা জঙ্গলের জল তো প্রপার মানে নয় যে যে কোনো কীট পতঙ্গ বা কিছু কামড়ে দিলে যা হয় ওরকম ডিফিকাল্টিস আসতে পারে, যেটা আমাদের ওয়েডিং ফটোগ্রাফিতে হয় না। হুম। ওয়েডিং ফটোগ্রাফিতে তোমাকে ওয়েট করতে হবে কিছু কিছু ভালো ভালো মুহূর্তর ফটো তোলার জন্য। কিছু ভালো ভালো মুহূর্তর ক্যাপচার তুমি করতে পারছো কিনা সেটা তোমার উপর নির্ভর করছে, একটা ফটোগ্রাফারের উপর নির্ভর করছে যে উনার ওই ফটোগ্রাফারের ব্যর্থতা তো বিভিন্ন সময় মানে বর বউয়ের উপর চাপিয়ে দেওয়া হয়। একবার সিঁদুর দেওয়ার পরিবর্তে 5 বার সিঁদুর দেওয়া হয়, কেন? লোকজনকে সরিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এবার সরিয়ে দেওয়ার কারণটা হচ্ছে আমিও করি। এবার সরিয়ে দেওয়ার কারণটা হচ্ছে একটা হচ্ছে ওনারা সিনেমায় যেরকম দেখেছেন বা আমার তোলা আগের কোনো একটা ফটো দেখেছেন সেরকম ফটো চাইছে বলে। আর বিভিন্ন অ্যাঙ্গেলে নেওয়ার জন্য শুধু আমাকে দুটো অ্যাঙ্গেলে আমার ফটো উঠবে কেন, একটা মানে প্রপার যদি একটা নর্মালিয়াল একটা বাজেটে যদি আমি একটা ওয়েডিং করি, নর্মালিয়াল দুটো ফটোগ্রাফার থাকে, যে ওয়াইডে মাস্টারে নেয় আর একজন ক্লোজ নেয়, ঠিক আছে? কিন্তু আমাদের একটা ওই বলে না যে একটা সিঁদুর দানে একটা মেয়ের পুরো এটা চেঞ্জ হয়ে যায়। এবার ওটা কিন্তু তুমি একটা দুটো ফটো দিয়ে তুমি কি মেটাতে পারবে তোমার এটাকে কিউরিসিটিটাকে কমাতে পারবে না। তার জন্য কেউ একটু অফ অ্যাঙ্গেলে নেয়, কেউ সাইড অ্যাঙ্গেলে নেয়, কেউ ক্লোজার নেয়, কেউ কি লাইটের সাইড থেকে নেয়। এবার পেছন থেকে সরে যেতে কেন বলা হয় সেটা হচ্ছে লজ্জা বস্ত্রটা ইউজুয়ালি যে হাজবেন্ড তাকে ধরতে হয়, আর দ্বিতীয়ত সিঁদুরটা তাকেই পরাতে হয়। আমাদের পারিবারিক মানে আমার বাড়িতেও হয় এটা, যে আমাদের যারা গুরুজনরা আছে ওরা কি করে, হাতটা ঠিক জায়গায় বসছে না ধরে হাত ধরে সিঁদুরটা টেনে দিল, লজ্জা বস্ত্রটা এই হাত দিয়ে টেনে দিল, শাড়ি খারাপ হয়ে যাবে বলে খবর কাগজটা ঢুকিয়ে দিল। এই ইনসার্টগুলো যদি ডিস্টার্ব একটা ফটো, তো মানে ওটা তো 10 বার তো তোলার মতো না, সিঁদুর একবার পড়ে যাওয়ার পরে জাস্ট আমরা ধরে ফটো তোলাতে পারবো, কিন্তু ওই একবার সিঁদুরে যখন রেড লাইনটা পড়ে যাবে আর পাবো না, তার জন্য সরিয়ে দেওয়া হয় বা করে দেওয়া হয়। বেশ। প্রশ্ন আছে এই মুহূর্তে 22488085 সরাসরি যাব লিসনারের কাছে। হ্যালো। অনুষ্ঠানটা এত ভালো হচ্ছে যে মাঝখানে 10 মিনিটের সংবাদ বিরতিটা অসহনীয় লাগছিল। অর্কবাবু শুনলে খুশি হবেন, এখানে 3 প্রজন্মের মানুষ বসে শুনছে, কেউ গুগল নোটসে নোট করছে, কেউ হাতে লিখে কিছু জিনিস নোট করে রাখছে। লাস্ট আধ ঘন্টায় এই জিনিসগুলো একটু কভার করলে ভালো হয়। জিজ্ঞাসাগুলো হচ্ছে ফুড ফটোগ্রাফি নিয়ে যদি একটু আলোকপাত করেন, যেহেতু এটা একটা খুব বড় সেক্টর যেখানে আমার পরিচিত দু একজন তাদের জীবিকা এই ফুড ফটোগ্রাফি ধরে। বিশেষ করে আলাদা আলাদা রেস্তোরাঁতে গেলে সেখানে তো পারিপার্শ্বিক পরিস্থিতি আলাদা আলাদা রকম, কিরকম মানসিক প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত, বা যখন লাইভ ইভেন্টে স্টিল ফটোগ্রাফি করতে যাওয়া হচ্ছে, সেটা কোনো ব্যান্ডের কনসার্ট হোক বা খেলা হোক, বা ধরুন গঙ্গার ধারে ভাসান হোক, বা কুম্ভ মেলার মতন গঙ্গাসাগরের মতন অনুষ্ঠান হোক, বাড়ি থেকে বেরোনোর সময় একজন পেশাদারি ফটোগ্রাফারের কি কি জিনিস নিয়ে অবশ্যই বেরোনো, বা কি কি প্রতিকূলতার জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়া দরকার, সেইটা যদি একটু বলেন। এবং ড্রোন যেহেতু এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে এসে গেছে, শুধু মুভিং ইমেজের জন্যও নয়, স্টিল ইমেজের ক্ষেত্রেও এই ড্রোন ব্যবহারের ক্ষেত্রে, স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রে কি কি জিনিস ভালো করে আগে আয়ত্ত করা দরকার। এবং সর্বশেষে একটা জিনিস বলি, আমার দাদু দিদাকে যেহেতু ছোটবেলায় ডার্করুম টেকনিক ব্যবহার করে বাড়িতেই ছবি তুলে সেটা ডেভেলপ করতে দেখেছি, এই অ্যানালগ ফটোগ্রাফি একটা বেশ নিশ সেক্টর হিসেবে দেখছি কামব্যাক করছে, মানে ভাইনিল রেকর্ডের মতন। তো এইটার কোনো এই সেক্টরটার স্কোপ এবং সম্ভাবনা কতটা, বা এই বার্ন অ্যান্ড শেপার্ডের মতন লুপ্ত প্রতিষ্ঠান যারা পুরনো ছবি রেস্টোর করতো, এই যে পুরনো ছবির সংরক্ষণ এবং পুনরুজ্জীবন, এইটা নিয়ে যদি এই লাস্ট আধ ঘন্টা একটু বলেন তাহলে খুব ভালো হয়। বাবু আপনি শুনতে থাকুন অনুষ্ঠান। অনেকগুলো প্রশ্ন, এবং প্রশ্ন বলা যায়, কোশ্চেন ব্যাংক বলা যায়। তার ভিতরে প্রথম যে প্রশ্ন ছিল ফুড ফটোগ্রাফি, দ্বিতীয় যেটা ছিল লাইভ পারফরমেন্স তার ফটোগ্রাফি, এই দুটো আমরা নিয়ে নিই, তারপরে রেস্টোর করার বিষয়টাতে আসবো। আর আমাদের কাছে আরো প্রশ্ন আছে যারা প্রচুর প্রশ্ন হোয়াটসঅ্যাপে আছে। প্রশ্ন করেছেন। ফুড ফটোগ্রাফিটা করতে যদি কোনো রেস্টুরেন্টে যায় বা এতে যায়, আগে জিনিসটাকে সাজিয়ে নিতে হয়। খাবারটা যে করছেন শেফ, ও তো সাজিয়ে দিচ্ছে। ফুল কুক হ্যাঁ, কখনো ভালো ছবি ওঠে না। না, ছবি তোলার নিয়মই হচ্ছে ছবিটার রান্নাটা হাফ কুক হবে, হাফ কুক হবে, ধোঁয়া উঠবে, হাফ হাফ কুক কুক হবে। হবে। এটা যদি একটু ব্যাখ্যা করে বোঝান।
এবার ওইটার জন্য একটা ফুল কুক যেরকম আপনি যেরকম বললেন সেরকম আমাদের হাফ কুকের যেটা কেন হয় বলুন তো, ওটা হচ্ছে ভাইব্রেন্সটা। আমরা যখন ফুল কুক করে ফেলি ওর ভাইব্রেন্সটা ততটা পাই না, মানে স্যাচুরেশনটা পাই না, সেই কালারটা আমরা পাই না। কেন? সেটা হয়ে যাচ্ছে বলে। তো আমাদেরকে দুটো জিনিস, যদি আমাদের ছোট ছোট জিনিস, যে বললো যে আমি যদি রেস্তোরাঁয় তো অত লাইট সেট আপ নিয়ে আমি যেতে পারবো না, ছোটোর মধ্যে যদি কিছু করা যেতে পারে ফটোগ্রাফি, তো ওখানে একটা জিনিসই করতে হয় আর কি আগে, যে তোমার যে টেবিলটায় রাখছো, টেবিলটা যেন আমার ঠিকঠাক জায়গায় যেন আমি খাবারটাকে প্রেজেন্ট করতে পারি। দ্বিতীয়ত ছোট্ট যদি তোমার পকেট লাইট হয়, এখন পকেট লাইট অনেক বেরিয়ে গেছে, ছোট্ট একটা পকেট লাইট যেটা দিয়ে আমি তোমার ধোঁয়াটা বা লোবানটা যদি দেখাতে পারি, যে খাবারের যে খাবারটা খুব ডিলিশিয়াস বা ভাইব্রেন্স হাফ কুকে হয়ে যায়, তো ওই দিকটা একটু নজর রাখতে হয়। আর থার্ডলি হচ্ছে যাতে প্রেজেন্টেশনটাই যে আমি যেন ফটোটা যেন ক্লোজ আপ নিই। আমি মানে আমার ভাষায় বলছি না, আমি নর্মাল এতেই বলছি, যদি আমি একটা মোবাইলেও ফটো তুলি, মোবাইলের ফ্ল্যাশ দিয়ে আমি কিন্তু খাবারের ফটো তুলবো না। কেন? সেই খাবারের সেই এটা থাকে না, মানে টেক্সচারটা থাকে না বা ওই ভাইব্রেন্সটা থাকে না। দেখা যায় অনেক সময় পেছনটা কালো পড়ে যায়, খাবারের ডিরেক্ট ফ্ল্যাশ মারলে কালো পড়ে যায়। তো আমাকে একটা ছোট পকেট লাইট রাখতে হবে, যেটার জন্য একটা উপরে টপ লাইট দিয়ে যদি আমি ক্লোজ ফটো তুলি, তাহলে যাতে ভাইব্রেন্সটা বলুন এবং টেক্সচারটা যেন ভালো আসে। এরপরে ছিল লাইভ প্রশ্নের বিষয়, অর্থাৎ লাইভ Live event. লাইভ ইভেন্টের ব্যাপার, যে হুম। পারফরমেন্স করছে, হুম। কোনো ব্যান্ড পারফরমেন্স হুম। করছে, কোনো আর্টিস্ট। সিঙ্গার পারফরমেন্স করছে, কোনো থিয়েটার ফটোগ্রাফি, এগুলো। এবার লাইভ পারফরমেন্সের ফটোগ্রাফির জন্য একটু মানে কি বলবো, একটু খরচা বেশি। কিন্তু আমি যেটুকু জানি নলেজ থেকে, যে খরচাটা বেশি কেন? ফর দ্য লেন্সেস। কেন? আমি যখন পারফরমেন্সের ফটো তুলবো, আমাকে খুব দূর থেকে তুলতে হয়। মানে স্টেজের পাশে গিয়ে তো আমি লাইভ ফটোগ্রাফি করতে পারবো না, কেন? দর্শকবৃন্দরাও থাকে, প্লাস তার মাঝখান থেকে হয় নিতে হয়, নাহলে একদম একদম দূর থেকে নিতে হয়। তো আমাকে লেন্সটা এবং আমার শাটার স্পিডটা, বিকজ অফ যখন কেউ লাইভ পারফরমেন্স করছে উনি খুবই নড়বেন, সেই আর ওই টেক্সচারগুলো কিন্তু দেখতে ভালো লাগে, তার সেটা যেন ক্ল্যারিটি লেভেল যেন হাই হয়, তার জন্য আমাকে শাটার স্পিডটা সবসময় আপ রাখতে হয়। বেশ। একেবারে শেষ প্রশ্ন ছিল, যিনি Restore আমাদের করা। প্রশ্ন করেছিলেন যে ফটো রেস্টোর করব কি করে আমরা। উম, আমাদের মানে ওই যেটা আমরা পড়েছি, যে ডিজিটাল ফটোগ্রাফির আগে যে এটা ছিল আমাদের রিল বা কোডাক বা এটা অনেক এখন মানে অনেকটাই কমে গেছে এখন। হুম। তার বদলে হ্যাঁ, ওগুলো রিস্টোর হচ্ছে, এরকম ইনস্টা স্মার্ট বলে এখন এখন বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে ফটো বেরিয়ে আসে, একটু হাওয়াতে নাড়লে দেখবেন ফটো দেখা যায়। এখন ওই টেকনোলজিগুলো আবার করছে। হ্যাঁ, ওরা আস্তে আস্তে করে দেখবেন আবার সেই ভিনটেজগুলো আমি ফটোতে আমার কালার লার্ট হিসেবে ভিনটেজ ইউজ করি। আমি আশা করছি সেই দিনটা আবার ফিরে আসবে, যেখানে আমি আবার রিলে আমি ফটো তুলতে পারবো। বেশ। আর বিধান মল্লিক প্রশ্ন করছেন আসানসোল থেকে, লিখছেন আইফোন প্রো দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফি করা যায় কি? যদি হয় তাহলে সেটা শেখানো হয় কোথায়? একদম সেই প্রশ্নে থাকবো, তবে তার আগে একজন দীর্ঘক্ষণ ধরে আমাদের ফোনে আছেন, সরাসরি যাব তার কাছে, তারপরে আইফোনে ফটোগ্রাফিতে যাব। হ্যালো। হ্যালো, না, এই মুহূর্তে চলে গেছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর চলেই গিয়েছেন, আবারও আসবেন। এবার তাহলে আইফোনের প্রশ্ন। আইফোন প্রো দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফি শেখানো হয় কি? এটা আমারও নলেজে নেই, বাট আইফোন দিয়ে এখন ফটোগ্রাফি থেকে শুরু করে ওয়েব সিরিজ তৈরি হচ্ছে, এটা আমিও দেখেছি। বা আমিও দুটো সিরিজে কাজও করেছি, যেখানে আমি বিটিএস বা পোস্টারের জন্য ফটো তুলছি ক্যামেরাতে, আমার ডিরেক্টর মশাই উনি ডিওপি ছিলেন, তো উনি অ্যান্ড্রয়েডের ফোনে ইউজ করেছিলেন। আর আমার জানা একজন ডিরেক্টর, যিনি আইফোনে আবার শ্যুট করে একটা ওটিটি প্ল্যাটফর্মে লঞ্চ করেছে। তো আপনি হ্যাঁ, যখন ওটিটির কথা তুললেন, তাহলে জিজ্ঞেস করি যে এই যে আউটডোরের ছবি, যখন আউটডোরে শুটের কাজ হচ্ছে বা আউটডোরে কোনো ছবি তুলছেন, আপনাকে কি কি বিষয় ক্যারি করতে হয় শুধু আউটডোরটাকে সুন্দর করে রাখার জন্য? মানে কি ক্যামেরা বা কি লেন্স, কি মাথায় রাখতে হয় আউটডোরে ছবি তুলতে যাওয়ার জন্য সময়? প্রথমে দেখতে হয় টাইমিংটা, আমি দুপুরবেলা বেরোচ্ছি না বিকেলবেলা বেরোচ্ছি না সকালবেলা বেরোচ্ছি, সেটা একটা প্রথম পয়েন্ট থাকবে। যে আমি যদি দুপুরে বেরোই, যে আমাকে বললাম না, আমাকে একটা ছবির মধ্যে আমার লাইটটা সব থেকে বড় কাজ করে, কেন? প্রত্যেকটা জিনিস সেই আমার আলোটা দরকার। তো যদি টপ লাইট হয়, ওটা হার্শ লাইট হবে, কেন? দুপুরবেলা খুব কড়া রোদ্দুর হয়, যেটা আমরা নিজেরাই নিতে পারি না, যার জন্য ছাতা ইউজ করি বা কোনো ছায়ায় গিয়ে দাঁড়াই। তো আমাকে দেখতে হবে এটা দুপুরবেলা কিনা। তো আমাকে প্রথমে যদি ফটোগ্রাফি করতে চাই, একদম সকালে বেরো, নাহলে একদম বিকেলে।
মানে যেটাকে আমরা গোল্ডেন টাইম বলি, গোল্ডেন আওয়ার বলি, ওই 4টের সময়, 3:30 থেকে 5টার মধ্যে যে গোল্ডেন আওয়ারটা হয়, তো ওই টাইমটায় বেরো। এটা আমার মাথায় নিয়ে বেরোতে হয় বাড়ি থেকে, যে আমি একটা যদি ফটোগ্রাফি করতে চাই, লো লাইটে যদি করতে চাই তো আমি সন্ধ্যেবেলা বেরোবো, আর যদি ডে লাইটে করতে চাই তাহলে আমার সকালবেলা বেরোতে উচিত, নাহলে বিকেলবেলাটা বেরোনো উচিত। আর কি কি জিনিস ক্যারি করতে হয়? জিনিস ক্যারি করতে হয় যদি আমি এমনি পোর্ট্রেট ফটোগ্রাফি করতে যাই, আমার লেন্স, আমার লেন্সের সামনে এনডি ফিল্টার, যাতে আমার লাইটটাকে আমি কন্ট্রোল করতে পারি, যার সাথে অ্যাপাচার বা আমার আইএসও বা আমার শাটার স্পিডে যেন এদিক ওদিক না হয়, ঠিক ব্যালেন্সে যেন করতে যাই। আর আর যদি আমি নর্মাল, যদি আমি ধরুন দোলের দিন বা বেনারসে যেটা হয় দোলের সময়, যে আবির নিয়ে খেলা বা আমাদের অনেক জায়গায় হয়, ওইগুলো যখন বেরোতে হয়, আমাকে অনেক রকম প্রোটেক্টর ইউজ করতে হয় ফর ক্যামেরাকে বাঁচানোর জন্য। তার জন্য আমরা অনেক সময় পলিথিনও ইউজ করেছি, অনেক সময় বড় বড় গিয়ার প্রোটেক্টরগুলো হয় রাবারের তৈরি, ওগুলো ইউজ করেছি। তো যে কাজে বেরোচ্ছি সেই অনুযায়ী আমাদেরকে ইউজ করতে হয়। ইনস্ট্যান্ট ফটোগ্রাফি, সঙ্গে সঙ্গে ছবি দিয়ে দেওয়া, যখন বিশেষত সমুদ্রে স্নান করতে যাই বা পাহাড়ে যাই, বলে এখনই দাঁড়ান, এখনই ছবি দিয়ে দেবো। বিষয়টা কি ঠিক, প্রযুক্তিটাই বা কি? ওটার প্রযুক্তিটা, মানে ওর প্রযুক্তিটা হচ্ছে যে, দেখুন সমুদ্রের দিকে যখন আমরা স্নান করতে যাই, নিজেরা নিজেদের মোবাইলটাও নিয়ে যেতে আশঙ্কায় থাকি যে জলে ভিজে যায়, এক। দ্বিতীয়ত, এটা কিন্তু ওয়ান টাইপ অফ ওদের কিন্তু এটা কিন্তু বিজনেস। এবার দ্বিতীয়ত হচ্ছে ওরা কিন্তু ওই আপনাকে বলবেন যে এখনই ফটোটা তুলে আপনাকে এখনই দিয়ে দিচ্ছি। এক হচ্ছে ইনস্টা স্মার্টের মতো যদি আমার ক্যামেরা থাকে, মানে যে ব্যবসাটা করছেন। আর দ্বিতীয়ত হচ্ছে ওরা এখন না ছোট প্রিন্টার ক্যারি করে, ব্যাগের মধ্যে ব্যাটারি লাগানো থাকে, ওরা ওইখান থেকে ব্লুটুথের দ্বারা মোবাইলে বা প্রিন্টার থেকে ওখান থেকে প্রিন্ট আউট করে ওখান থেকে বের করে দিয়ে দেয়। আচ্ছা, ধরুন আপনি কাজ করছেন, একটি ছেলে কাজ করছে বা একটি মেয়ে কাজ করছে তার টিম নিয়ে, ক্লায়েন্টের আপনার কাজ পছন্দ হলো না, তখন আপনি তাকে কনভিন্স করার টিপস কি দেবেন? অ্যাট ফার্স্ট আমাকে ক্রাইটেরিয়াটা জেনে নিতে হবে। যখন আমি একটা ক্লায়েন্টকে খুশি করতে হলে আমাকে, উনি কিসে খুশি হবেন সেটাকে আমাকে প্রথমে আমাকে জানতে হবে যে উনি আমাকে বুক করছেন, আমি বুক হয়ে যাচ্ছি, টাকা অ্যাডভান্স নিচ্ছি, কাজ করে দিচ্ছি, ওনার পছন্দ হচ্ছে না, উনি 2টো কেস করছেন, আমি একটা কেস করছি। এখন লিটারালি এরকম হয়ে যায়। নাহলে নেগোশিয়েবল কী করেন, এখন পোস্ট ওয়েডিংটা বেরিয়েছে, অনেকে করে দেয় বা আউটডোর নিয়ে গিয়ে 2টো শ্যুট করে নিয়ে গিয়ে দিয়ে দেয়। তো আমাকে আগে জেনে যেতে হবে যে আমি যে ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছি ওই ক্লায়েন্ট কি চাইছে, আর যেটা আর আমার টিম দিতে পারবে কিনা, তারপর আমার ওই ক্লায়েন্ট ধরা উচিত। হুম। তারপরে তো পরের কথা যে আমার ক্লায়েন্টের পছন্দ হলো কি না পছন্দ হলো। এবার যদি আমার এরকম যদি দিক আসে, তখন আমাকে চেষ্টা করতে হবে সেই ক্লায়েন্টকে সেই সার্ভিস দিয়ে ওনাকে পুরোপুরি যদি না দিতে পারি, 10% হলে যেন আমি ওনাকে ওই রিটার্ন ব্যাকটা করতে পারি। বেশ, একটা টিম ম্যানেজমেন্ট ক্যামেরাম্যানকে করতেই হয়, কারণ তার আন্ডারে অনেকজন কাজ করেন। ক্যামেরাম্যান হিসেবে একজন টিম ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে তাকে কি কি গুণ থাকতে হয়? এই যে একটা কথা আমি একটু বলি, ইন্টারাপ্ট করলাম, যে এখানে এই যে আপনি বললেন ক্যামেরাম্যান, তো আমাদের ফটোগ্রাফারদের যখন আমরা ওয়েডিংয়ে যাই বা কোনো একটা কাজে যাই, তখন ক্যামেরাম্যান বলে উদ্যোগ করলে ফটোগ্রাফাররা রেগে যায়। হুম, কেন যায়? এবার কেন যায় হচ্ছে, ক্যামেরাম্যান যে কাকে বলা হয়, ক্যামেরাম্যান যে ক্যামেরাকে ক্যারি করে হুম। তাকে ক্যামেরাম্যান বলে। যে ফটো তোলে সে ফটোগ্রাফার, যে ট্র্যাডিশনাল ভিডিও করে তাকে ভিডিওগ্রাফার, ঠিক আছে, বা ভিডিও বলে। আর যে সিনেমাটিক ওয়েতে ভিডিও করে তাকে সিনেমাটোগ্রাফার বলে। তো এখানে রেগে যাওয়ার কি, এটা কি ছোট করে দেওয়া হলো? না, ছোট করে দেওয়া হচ্ছে না। বাট এই জায়গায় আমি যদি আজকে ফটোগ্রাফার হয়ে যদি ক্যামেরা ক্যারি করি, তাহলে আমাকে ক্যামেরাম্যান নিশ্চয়ই না, আমাকে ফটোগ্রাফার বলা উচিত, ঠিক আছে। আর যেখানে যেখানে এখানে অনেক সময় দেখুন, আমাকে স্টুডেন্ট থেকে আজকে যদি আমি ক্লাস মনিটর হই, আমি ক্লাস মনিটর যদি হয়ে তারপর যদি আমাকে কোনো স্টুডেন্ট যদি সেই হিসেবে না করে, তখন গিয়ে তো আমাকে কিন্তু ক্লাস মনিটর আলটিমেটলি স্টুডেন্টই হয়। আমিও সেরকমই, মানে আমি ক্যামেরা আমি ক্যারি। প্রশ্নটা একই রেখে আপনাকে প্রশ্ন করছি, যখন একজন ক্যামেরাম্যান একটি টিম সাজান, হুম। তিনি ক্যামেরা ক্যারি করুন বা তিনি কাজ করুন, যাই হুম, করুন, হুম। অনেকেই আছেন যিনি ক্যামেরা ক্যারি করেন, কাজটা হয়তো অন্য ফটোগ্রাফার কেউ ভাড়া করে। করে তিনি করান, তার মধ্যে কি গুণ থাকা দরকার? তার মধ্যে গুণ হচ্ছে যে প্রপার লিডারশিপ। প্রপার লিডারশিপটা যেন ওর মধ্যে থাকে, যেখানে উনি ওনার টিমকেও ঠিকভাবে চালনা করতে পারে, এবং তার সাথে তার ক্লায়েন্টকেও সেই প্রপার কথা বলে বা সেই প্রপার সার্ভিস যেন ও দিতে পারে।
তো সেই হিসেবে ওনাকে একটা লিডার হতে হবে। আমরা ফটোগ্রাফি চর্চা নিয়ে আলোচনা করছি, কিন্তু একটা কথা বারবার আসে আমাদের, ফটোগ্রাফির অ্যালবাম। হুম। যে কোন অ্যালবামে, আমরা দেখেছি বিভিন্ন সময় যে অ্যালবামের যে ধারণা সেটা পরিবর্তন হয়েছে। হুম। এখন অবশ্য কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গে আপনি যে ওয়েডিং ফটোগ্রাফির কথা বলছিলেন, তার অ্যালবাম এখানে মানে কলকাতাতে হয় না, ওয়েস্ট বেঙ্গলে হয় না, বাইরে থেকে আনতে হয়। ক্যানবেরা অ্যালবাম মনে হয় খুব সম্ভবত। বিষয়টা কি ঠিক? অ্যালবামের ওগুলো অ্যাকচুয়ালি ক্যানভেরা বলুন বা গ্লসি পেপার বলুন বা আলাদা আলাদা যে পেপারগুলো হয় নাম, সেগুলো কিন্তু সব পেপারের এর ওপর ইয়ে করছে। ক্যানভেরাটা হচ্ছে একটা উন্নত মানের সিনথেটিক একটা পেপার, যেটার উপরে ফটো প্রিন্ট আউট হয় এবং জল লাগলে বা ওটা আগামী 10 থেকে 20 বছর ওটা নষ্ট হয় না। সেই জিনিসটাকে ক্যানভেরা অ্যালবাম বলে, মানে ক্যানভেরা পেপার বলে। এবার ওই পেপারের উপর ফটো প্রিন্ট হয়ে যদি একটা ফটো বুক হয়, তাকে ক্যানভেরা অ্যালবাম বলছি আমরা। সেরকম এখন ওর থেকে উন্নত মানের, কিন্তু আমাদের মাথায় ওই যে ক্যানভেরা ঢুকে গেছে, ক্যানভেরা অ্যালবাম নেব বা ক্যানভেরা এই ধরো। এবার আমি যদি কাউকে বলি যে দাদা এটা ম্যাট পেপারের উপর, বলছে এটা কি ক্যানভেরা? ক্যানভেরাটার প্রপার একটা, অ্যাকচুয়ালি ক্যানভেরাটা আসে রাজস্থান থেকে, ঠিক আছে? ওই পেপারটা বিল্ড হয় রাজস্থানে। এবার ওটার দামটা কিন্তু খুব হাই, কিন্তু আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা বলছে ওই তো উনি ওই ফটোগ্রাফার এজেন্সি থেকে তো আমাকে 5,000 টাকা বা একটা কম অ্যামাউন্টে করে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ওটা ক্যানভেরা নয়, অ্যাকচুয়ালি ক্যানভেরা একটা কোম্পানির নাম হয়ে গেছে। তো উনি কি করছেন, উনি ওই লো কোয়ালিটির যে ক্যানভেরা বলুন বা সিনথেটিক যে পেপার কোয়ালিটি হয় ওটার উপর প্রিন্ট করে দিয়ে দিচ্ছে, আর ওখানে বলে দিচ্ছে যে 5 বছর আপনার এটা থাকবে, কোনো অসুবিধা নেই, হ্যানা ত্যানা। কিন্তু ওই গ্যারেন্টিটা কেউ দেয় না যেটা ক্যানভেরা দেয়। ছবি কিভাবে, তো মানে কি ধরনের প্রিন্ট করা উচিত, গ্লসি না ম্যাট, এবং কার লংজিভিটি বেশি? লংজিভিটি বেশি ওটা পেপারের উপর ডিপেন্ড করছে। ওটা গ্লসি, দেখুন ক্যানভেরাতে গ্লসি হয়, ম্যাটও হয়। তো ওটা ডিপেন্ড করছে আপনি কি কোথা থেকে প্রিন্ট করাচ্ছেন, ওটার উপরে প্রথম ডিপেন্ডিং হচ্ছে যে আমি একজন বলছে আমি 70,000 টাকা দিয়ে ক্যানভেরা অ্যালবাম বানিয়েছি, একজন বলছে 7,000 টাকা দিয়ে অ্যালবাম বানিয়েছি। নিশ্চয়ই ওটার মধ্যে একটা কোয়ালিটি বা অনেকটাই বড় থাকে যে উনি ওটা 15 বছরের জায়গায় ওটা হয়তো 20 বছর লংজিটিভি থাকবে, এটা হয়তো 5 বছর। না, আমি ক্যানবেরার কথা বলছি না, এমনি আমি একটা ছবি তুললাম, প্রিন্ট করব। হ্যাঁ, প্রিন্ট তো সেই তাহলে ছবি গ্লসি না ম্যাট কোনটা, এবং কোনটার লংজিভিটি বেশি? লংজিটিভিটি দুটোই আছে, যদি পেপার ভালো হয় লংজিভিটি দুটোতেই আছে। কিন্তু আপনাকে দেখতে হবে যে কোন ফটোটা গ্লসি দেখতে ভালো লাগবে, সব ফটো তো গ্লসি দেখতে ভালো লাগবে না। এবার আপনি যদি বিয়েবাড়ির ইভেন্টে যদি বলেন, যদি সিঁদুরদানের ফটো বা এরকম টাইপের স্যাচুরেশন, হাই স্যাচুরেশন বা এর ফটো দেখতে চান, তখন আপনার মনে হবে একটুখানি গ্লসি হলে দেখতে ভালো লাগবে, বা রিসেপশনের ফটোগুলো সব থেকে বেশি গ্লসি দেখতে ভালোবাসবে। কিন্তু সিঁদুরদানের ফটোটা একটা ম্যাট পেপারে দেখতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করবে, তো ওটার উপরে ডিপেন্ড করে। কিন্তু কিন্তু ওই দুটোই কিন্তু পেপার ভালো থাকলে গ্লসি প্রিন্ট করান, ম্যাট প্রিন্ট ওটার কোনো করে না, ফারাক। যার কাছে ধরুন ক্যামেরা নেই, হুম। যে মোবাইলেই ছবি তোলে, শখের ছবি তোলে, হুম। ভালোবাসে, হুম। ভালো এডিট টুল কি কি আছে? ভালো এডিট টুল বলতে, হ্যাঁ, মোবাইল ফটোগ্রাফির জন্য এখন অনেক রকম অ্যাপ বেরিয়ে গেছে, অনেক রকম পেয়ে গেছে। কিন্তু এখন না মানে বলতে গেলে লাইট রুম আছে, মানে আমি অ্যাডোবটাই একটু বেশি করি, ওখানে অনেক রকম বেরিয়েছে, কিন্তু আমি একটু অ্যাডোবেরটা, কেন আমি নিজে অ্যাডোব ইউজ করি। তো লাইট রুম আছে, ফটোশপ আছে, এই দুটো আছে। তারপর যদি আপনি একটুখানি অ্যালবাম টাইপের, যদি একটুখানি এখন ইনস্টাতে দেখবেন অ্যালবাম টাইপের স্ক্রলিং করলে দেখতে ভালো লাগে, একটু ভালো ক্যাপশন দিয়ে অনেকে ফটোগুলো করে, তার জন্য ক্যানভা আছে। এরকমই 2-3টে আমি জানি আর কি। এই মুহূর্তে আরো একজন লিসনার রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি যাব তার কাছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি না ঠিক অ্যান্সার পেলাম না যে এটা করতে গেলে, এটা শিখতে গেলে টোটাল অ্যাপ্রক্স মানে কত হাজার বা কত লাখ টাকার খরচা হতে পারে? উনি জানতে চাইছেন ফটোগ্রাফি খরচ, শিখতে গেলে ডিপ্লোমা কি এবং ডিগ্রি। ডিগ্রি। দেখুন, আপনি যদি প্রাইভেটে শেখেন সেখানে একটা ভালো লার্জার অ্যামাউন্ট খরচা আছে। এবার আপনি যদি ছোট ছোট করে শেখেন, যেরকম যদি আপনি প্রথমে লাইটের একটা ডিপ্লোমা করলেন, তারপর কালার গ্রেডিংয়ের যদি ডিপ্লোমা করেন, এগুলো ছোট ছোট অ্যামাউন্ট আছে অনেক জায়গায়, যেটা প্রাইভেটেও 15,000-এও শুরু আছে। এবার ওটা ইনস্টিটিউটের উপর ডিপেন্ড করছে উনি কত টাকা নেবেন। তো আপনি যদি শিখতে চান তাহলে
আপনাকে সেই ইনস্টিটিউটের কাছে জানতে হবে, অনেক 5-6টা ইনস্টিটিউটে গিয়ে জানতে হবে। যেরকম আপনি বাজারে বেগুন কিনতে গেলে কিন্তু নিশ্চয়ই একটা দোকানে বেগুন জিজ্ঞেস করবেন না, 4টে দোকান থেকে জিজ্ঞেস করার পরে যেখানে কম সেখানে করবেন। সেরকম আপনাকে দেখতে হবে যে 4টে ইনস্টিটিউট, যেটা ভালো ভালো ইনস্টিটিউট আছে, কোনটা কম নিচ্ছে বা আপনার কম ঠিক শেখাচ্ছে কিনা সেটা সরকারি দেখতে। ক্ষেত্রে ভর্তি হতে গেলে হ্যাঁ। পরীক্ষা দিতে হয়? হ্যাঁ। কি কি মানে প্রশ্নের ধাঁচ কি থাকে? না, আমি আরো একবার বলে দিই একটা বিষয়, এখানে একটা বিষয় বলে দেওয়া ভালো। ফটোগ্রাফি কারিকুলামের পার্ট অনেক ক্ষেত্রে হয়। মূলত যারা মাস কমিউনিকেশন এবং জার্নালিজম পড়েন তাদেরও একটা কারিকুলামের পার্ট থাকে ফটোগ্রাফি, এবং স্পেশাল পেপার হিসাবে ফটোগ্রাফি শেখা যায়। এটা গেল থিওরির বিষয়। যারা প্রশ্ন করছেন যে পড়াশুনো করতে কত টাকা লাগে, সেখানে দুটো বিষয়, যারা থিওরি করতে চান এবং তার থেকে প্র্যাকটিক্যাল প্রজেক্ট, তারা আজকালকার দিনের গ্র্যাজুয়েশনের এটা করতে পারেন। এবং সিসিএফে আইডিসি ইন্টারডিসিপ্লিনারি কোর্স বলে একটা জিনিস থাকে, সেখানে গিয়েও ফটোগ্রাফি চর্চাটা শেখা যায়, এটা শেখানো হয়। এবং এর পাশাপাশি যারা ফিল্ম স্টাডিজ নিয়ে পড়েন, যারা মাস কমিউনিকেশন নিয়ে পড়েন, তাদের একটা স্পেশাল পেপার থাকে ফটোগ্রাফি, সেই চর্চাটা শেখা যায়। এবং আরও একটা বিষয় যেটা বলে রাখা ভালো, যারা প্রাইভেট বা বেসরকারি প্রতিষ্ঠানে শিখতে চাইছেন, এই বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু তার কোর্সের ডিউরেশন আছে। এখন নতুন নিয়মে যে আপনি 60 ঘন্টা শিখতে চান, কি 100 ঘন্টা শিখতে চান, কি 200 ঘন্টা শিখতে চান, এরকম গাইডলাইন্স রয়েছে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের এবং ইউজিসির। সেই গাইডলাইন অনুযায়ী আপনি শিখতে পারেন। যেগুলো সরকার পোষিত, সেখানে তুলনামূলকভাবে খরচ কম। অর্থাৎ 6 মাসের কোর্স করতে গেলে আপনার 10 থেকে 20,000 টাকার মধ্যে খরচ। আপনি যদি 6 মাসের বেশি কোর্স করতে চান, সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেক বেশি। 1 বছরের কোর্স যেগুলো করা হয় সরকার পোষিত ক্ষেত্রে, সেখানে 50 থেকে 60,000 টাকা। আর বেসরকারি উদ্যোগে যে কোর্সগুলো করা হয়, সেটা 6 মাসের কোর্স করতে গেলে 40-50,000 টাকা, এবং 1 বছরের কোর্স করতে গেলে তাকে 1 লাখ টাকার উপরে খরচা করতে হয়। এবং এর একটা বড় অংশ থাকে তার প্রায়োগিক দিক, বা যেখানে প্র্যাকটিক্যাল করানো হয়। এসে তার একটা পয়েন্ট যোগ করে দিই। সম্প্রতি আইআইটি গুলো ফটো জার্নালিজমের আলাদা করে ডিপ্লোমা কোর্স শুরু করেছে, ঠিক যেমন এআই কোর্স শুরু করেছে। সেক্ষেত্রে কিন্তু খরচ 6 মাসেরই শুরু প্রায় 1 লক্ষ টাকা থেকে। যে বিষয়টা আর একটু বলে দেওয়া দরকার, যেটা জিজ্ঞাসা করবো অর্কুর কাছে, এই যে যেহেতু আইআইটি বললো, একটা সায়েন্স প্রশ্নে ছিলাম কিন্তু আমরা, হ্যাঁ, যোগ্যতা কি লাগে, প্রশ্নের ধাঁচ কি হয়, তারপরে আইআইটি প্রশ্নে আসছি। সরকারি ক্ষেত্রে যখন ভর্তি হতে চাইছে, তার প্রিপারেশন সে কিভাবে নেবে, কি কি জিনিস পড়ে গেলে তার পরীক্ষাটি ভালো হবে? আমি যখন পরীক্ষা দিই, আমি মাস কমিউনিকেশন নিয়েই পড়েছি, তো আমি ওখানেই ফটো জার্নালিজম নিয়ে আমি পড়েছিলাম বলে প্রাইমারিক্যালি আমার ওখানটায় হয়ে গেছিলো। পরে গিয়ে আমি লাইট বা এ নিয়ে আমি ডিপ্লোমা করি, একটা লাইট এবং কালার গ্রেডিংয়ে ডিপ্লোমা করার পর আমি ইউনিভার্সিটি থেকে ডিওপির, আমি ডিরেক্টর অফ ফটোগ্রাফির ডিপ্লোমা করি 6 মাসের, যেটা স্যার বললেন একটু আগে। তো আমার ফার্স্ট এটা আমাকে দেখতে হবে যে প্রাইমারিক্যালি আমি কোথা থেকে আমি শিখতে পারবো। আমাকে জানতে হবে যে কোথা থেকে আমি শিখতে পারবো, যেটা আমার জ্ঞানটা থাকবে। আমি যখন অ্যাডমিশন দিতে যাবো, নিশ্চয়ই আমাকে প্রথম প্রাইমারিক্যালি এটা নিজেকে পড়তে হয়, তো আমি সেটাই পড়ে আমি অ্যাডমিশন দিয়েছিলাম, তো তারপরে আমি এটা পেয়েছিলাম আর কি। মূলত এক্ষেত্রে প্রথম যেটা দরকার, যে ফটোগ্রাফি সম্পর্কে তার আগ্রহ কতটা, এবং আগ্রহ হওয়ার পর আমরা মূলত যেটা দেখি যে শটগুলো সম্পর্কে অনেকগুলো শট রয়েছে, কোনটা ক্লোজ, কোনটা মিড ক্লোজ, কোনটা লং, কোনটা এক্সট্রিম লং শট, তার প্রাইমারি ধারণাটা দরকার। এবং এর সঙ্গে আলোর সম্পর্ক, অর্থাৎ রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন, অনেক ক্ষেত্রে ক্যামেরার যে মুভমেন্ট, প্যান এবং টিল, সেই বিষয়গুলোরও প্রাইমারি ধারণা দরকার, এবং লেন্সের ধারণা দরকার। এছাড়া অর্ঘ এতক্ষণ যে কথাগুলো বলছিল, যে অ্যাপারচার, আসপেক্ট রেশিও, স্পিড, হোয়াইট ব্যালেন্স, এই বিষয়গুলোও প্রাইমারিভাবে জানা দরকার, কারণ পরবর্তীকালে সে এই বিষয়টাতেই বিশেষজ্ঞ হতে চাইছে, তাই তো? যে প্রশ্নে আমরা ছিলাম, যে সায়েন্স ফটোগ্রাফি বা বিজ্ঞানের ছবি, তাদের কোনো ইনোভেশন, কোনো আবিষ্কার, ছোট ছোট বিষয়গুলো, মাইক্রো পার্টিকেলস, সেগুলো ছবি তুলে রাখা, তার জন্য কি ধরনের ক্যামেরা এবং কি ধরনের ফটোগ্রাফি দরকার? দেখো, ওটাকে বলে দুটো নাম আছে ওর, একটা হচ্ছে মাইক্রো ফটোগ্রাফি, একটা হচ্ছে ম্যাক্রো ফটোগ্রাফি। এবার ম্যাক্রো ফটোগ্রাফি যেটা হয়, সেটা আমাদের বলতে গেলে আমাদের মাইক্রো লেন্স দিয়ে
শ্যুট হয় যেটার জন্য আমাদেরকে এক্সটার্নাল অ্যাডাপ্টার বা এক্সটার্নাল আমাদের আলাদা লেন্স যেটা সেই অ্যাডাপ্টার অনুযায়ী লাগাতে হয়। মানে ক্যামেরাটা তুমি আমরা নমিনাল ক্যামেরায় আমরা ইউজ করতে পারি, কিন্তু তাতে আমাদেরকে এক্সটার্নাল অ্যাডাপ্টার লাগাতে হবে সেই ম্যাক্রো বা মাইক্রো লেন্স লাগিয়ে আমরা সেই শ্যুট করার জন্য। চোখের জলের দুঃখ বা প্রাণ খোলা হাসি ক্যামেরায় তুলতে গেলে কি ধরনের লেন্স এবং কি ধরনের ক্যামেরায় তুলব? আরেকবার বলবে কোশ্চেন? হাসি এবং কান্না। মানে আমি স্পষ্ট- এক্সপ্রেশন, না, আমার কথাটা খুব ভালো লেগেছে বলে আমি জিজ্ঞেস করলাম। চোখের মানে চোখের যে এক্সপ্রেশন, চোখের যে না না, দুঃখ, তুমি যে ভাষাটা বললেন আমার চোখের খুব চোখের হ্যাঁ। জলের এবং প্রাণ খোলা হাসি, আচ্ছা, এটা তোলার জন্য, অর্থাৎ এই দুটোই তো অনুভূতি, হ্যাঁ যতটা না ছবি তার থেকে বেশি অনুভূতি। সেই অনুভূতিটাকে তোলার জন্য কি ধরনের লেন্স এবং কি ধরনের ক্যামেরা ব্যবহার করা উচিত? এখানে আমি আমি বলতে পারি ডিএসএলআর বা মিররলেস এখন বেরিয়েছে, তো দুটোই আমরা ইউজ করতে পারি। তার সাথে আমরা ব্লক লেন্সে এই এক্সপ্রেশন বলুন আর এটা বলুন আমরা এই অনুভূতিটাকে ধরতে পারবো, বিকজ অফ ব্লক লেন্সে আমরা সেই ওই মানুষটি যদি হাসছেন বা কোনো জিনিস সাবজেক্ট যদি হাসছে বা কাঁদছে সেটা খুব কাছ থেকে খুব মানে কি বলবো এক্সপ্রেশনের ক্ল্যারিটি, এক্সপ্রেশনের রেজলিউশনটা বেড়ে যায় সেই ব্লক লেন্সে। আচ্ছা, একটা প্রশ্ন আমরা একটু ছুঁয়ে নেব, সময় আমাদের হাতে কম। যে ফটো জার্নালিজম নিয়ে আমরা কথা বলছিলাম একটু আগে, এই যে ফটো জার্নালিজমে হচ্ছে ইভেন্টের ছবি তুলতে হচ্ছে এবং সেটা খুব দ্রুত পাঠিয়ে দিতে হচ্ছে, এক্সক্লুসিভ পাওয়ার একটা সুযোগ থাকে সেক্ষেত্রে। এই যে এত দ্রুত একটা ছবি তুলে নিউজ রুমে পাঠিয়ে দেওয়া, এটা খুব অল্প সময়ের মধ্যে করতে হয়। এক্ষেত্রে যিনি ফটো জার্নালিস্ট হবেন তার কি কি ক্রিয়েটিভ দিক তো বটেই, এছাড়া তার কি কি দক্ষতা থাকতে হবে, স্কিল থাকতে হবে, যাতে অত কম সময়ের মধ্যে তিনি পারফেক্ট ছবিটাকে পাঠাতে পারেন? সেটা এটার কি করে জন্য event জার্নালিস্ট এটার জন্য আমি বলতে পারি আপনাকে অ্যাট ফার্স্ট খুবই পাংচুয়াল হতে হবে অ্যাট ফার্স্ট, আর দ্বিতীয়ত আপনাকে চোখ কান মানে অল টাইম খোলা রাখতে হবে, বা আপনার হাতের স্পিড যেটা আপনার ওই শাটার স্পিড বলুন আইএসও বলুন, ধরুন হঠাৎ করে একটা অন্ধকার থেকে ফট করে কেউ বেরিয়ে এলো, আপনাকে ওটা তুলে ওখানে পাঠাতে হবে, আপনার স্টুডিওতে পাঠাতে হবে বা অফিসে পাঠাতে হবে। তো আপনাকে সেই স্পিডটা রাখতে হবে যে আপনি ওই বললাম চোখ হাত দুটো যেন একসাথে সিকোয়েন্সে একই এতে প্যারালালে যেন চলে, ওটা দেখতে হবে। আর দ্বিতীয়ত ক্যামেরার এখন তো ব্লুটুথ সিস্টেম বা ওয়াইফাই সিস্টেম হয়ে গেছে, ব্লুটুথও না ওয়াইফাই সিস্টেম হয়ে গেছে এখন, চট করে আপনি মোবাইলে নিয়ে ওটা আপনি আপনার হোয়াটসঅ্যাপ বলুন আপনার ইমেল আইডি দিয়ে বলুন আপনি ওখানে পাঠিয়ে দিতে পারেন। অর্থাৎ এটা যতটা তাকে ফটোগ্রাফার হতে হবে ততটাই তাকে সাংবাদিক হতে হবে, হ্যাঁ। সেই জন্য টার্মটা হচ্ছে ফটো জার্নালিস্ট। সুতরাং তাকে সংবাদ চিনতে হবে, কোনটা সংবাদ হ্যাঁ। ফটো হবে, কোন সংবাদ। ওই বললাম ব্রেন হ্যাঁ। চোখ আর হাত তিনটে যেন এক প্যারালালে চলে। এথিক্সের থেকেও সংবাদ তোলা এবং কন্টেন্ট, অর্থাৎ তার এস্থেটিক্সের Aesthetics। থেকেও তার সংবাদটা বেশি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। কন্টেন্টটা। আমাদের অনুষ্ঠানে থাকার জন্য অর্ঘ্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দরভাবে তুমি বিভিন্ন বিষয় বলছিলে, অনেকের আগ্রহ ছিল, অনেকে আমাদের অনুষ্ঠান দেখেছেন এবং তারা তাদের প্রশ্ন করেছেন, তার অনেক প্রশ্নের আমরা উত্তর দিয়েছি। খুব ভালো লাগলো এবং এত সুন্দরভাবে তুমি এতক্ষণ আমাদের বিষয়গুলো বললে, নানান বিষয়ে আমরা আলোচনা করলাম যেগুলো সাধারণ মানুষের, তারা ফটোগ্রাফি মানেই শুধু বোঝে ওয়েডিং ফটোগ্রাফি, এর বাইরে যে একটা বৃহত্তর জগৎ আছে এবং কিভাবে তারা ফটোগ্রাফি চর্চা শিখবে, আগামী দিনে তোমার মতো প্রসিদ্ধ ফটোগ্রাফার হবে, তার একটা সহজ পাঠ এখানে আলোচনা হলো। অনেকে যারা অনুষ্ঠান শুনেছেন দেখেছেন তাদের উপকারে লাগলো। ধন্যবাদ। থ্যাংক ইউ টু অল।